আসসালামু আলাইকুম। ডিজাইন অফ স্ট্রাকচার গ্রুপ পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকে যেটা হচ্ছে বিডব্লিউডিবি এসএই সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন সলিউশনটা, আমরা যে কোশ্চেনটা ব্যাখ্যা করব সেই কোশ্চেনটা নিয়ে মূলত আমি আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, তো এখন আপনারা কে কোথা থেকে জয়েন করছেন বা আমার সাথে কারা কারা জয়েন করছেন একটু কমেন্টসের মাধ্যমে যদি জানায় তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। একটু কমেন্টস করবেন প্লিজ যে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন। আহ, আমি জানতে চাচ্ছি আপনারা কে, আপনাদের জন্য ছোট্ট একটা আয়োজন। আমার এই ছোট্ট আয়োজনে যদি হুম, এই যে ছোট্ট একটা আয়োজন, যেহেতু এই ছোট্ট আয়োজনে দেখতে চাচ্ছি যে আমার সাথে কে কোথা থেকে জয়েন করছেন। আর আপনাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মানিক। বি এটা আমার সম্পর্কে অনেকেই জানেন হয়তো, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ডুয়েট। সো মূল কথা হচ্ছে আসলে আহ, যে ফানি বোর্ডের কোশ্চেনটা নিয়ে অনেকের অনেক ধরনের একটু একটু ব্যাখ্যা প্রয়োজন, যার কারণে আমি চেষ্টা করতেছি। সো কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা লাইভ শুরু করতেছি। যারা সরাসরি লাইভে আছেন তারা তো অবশ্যই দেখবেন লাইভে, আর যারা লাইভে নাই তারা পরবর্তীতে অবশ্যই দেখবেন। এবং ক্লাসের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। গালিব খান সালাম দিয়েছে, গাজীপুর থেকে জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম গালিব ভাই, আহ, ধন্যবাদ কমেন্টস করার জন্য। বাকিরা একটু কমেন্টস আশা করতেছি। জিয়াউর রহমান, এইটা কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং জব কোশ্চেন? না জিয়াউর রহমান ভাই, এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং জব কোশ্চেন, বাট কোশ্চেনটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য স্ট্যান্ডার্ড হয়েছে। সাব অ্যাসিস্ট্যান্টের জন্য একটু টাফ হয়ে গেছে আর কি কোশ্চেনটা। সো আমার মনে করি যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ আছে তাদের জন্য অবশ্যই অনেক কিছু শেখার আছে এখান থেকে, যদি আমরা নিজে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং একজন ক্যান্ডিডেট। সো আশা করি আমরা আসলে আলোচনার মাধ্যমে শিখবো। এখানে আমি যে অনেক কিছু পারি বা আমি যে অনেক কিছু ব্যাপারটা তা না, তবে এই ব্যাপারগুলো একটা সবগুলোর একটা কম্বিনেশন করার চেষ্টা করছি। যাক, ধন্যবাদ। আমরা শুরু করি, অনেকে আমাদের সাথে জয়েন করছে, আমরা শুরু করি। তো বিডব্লিউডিবি এসএই 2020 কোশ্চেন সলিউশন এর এক নম্বর কোশ্চেনটা ছিল যেটা এমসিকিউ, বলছে যে প্রথম শ্রেণীর ইটের ন্যূনতম ক্রাশিং স্ট্রেংথ সাধারণত কত। তাহলে আমাদের কাছে কি চাইছে? প্রথম শ্রেণীর ইটের ন্যূনতম ক্রাশিং স্ট্রেংথ। তো আমরা প্রথম শ্রেণীর ইটের ন্যূনতম ক্রাশিং স্ট্রেংথ সাধারণত জানি 10.5 এমপিএ। হ্যাঁ, এটা এমপিএ মেগা নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা বিভিন্ন এককে কনভার্ট করতে পারি। কারণ কিভাবে কি কনভার্ট করতে পারি একটু খেয়াল করেন। আমি 1 এমপিএ সমান জানি হচ্ছে 145 পিএসআই, এর পরবর্তীতে অথবা 10.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, এভাবে আমরা বিভিন্ন, এখন আমরা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার 10.5 কে 10.2 দ্বারা গুণ দিলে যত আসে, 145 দ্বারা পিএসআইতে যত আসে, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা বিভিন্ন ধরনের আসতে পারে। সো আমরা আসলে জিনিসটা হচ্ছে এখন আমাদের জন্য হয়তো বা এই পরীক্ষার জন্য হয়তো অ্যান্সারটা 10.5 এমপিএ, কিন্তু অন্যান্য পরীক্ষা বিভিন্নভাবে আসতে পারে। সো আমরা আশা করি 1 এমপিএ সমান যদি আমরা এই টার্মসটা জানি আমরা সবাই পারবো ইনশাল্লাহ। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা ছিল পোর্টল্যান্ড সিমেন্টের সিলিকার পরিমাণ কি। পোর্টল্যান্ড সিমেন্টের সিলিকার পরিমাণ আমরা জানি যে 22%। সো আমাদের এখানে অপশনে কিন্তু বিভিন্ন ধরনের অপশন ছিল, তো 22% শুধুমাত্র খ অপশন যেটা সেটাতেই পড়ে। 22-25%-এর ভিতরেই পড়ে, যেটা যেটা আমরা বলতে পারি কি বলে পোর্টল্যান্ড সিমেন্টের সিলিকার পরিমাণ। রাকিব সোহেল ভাই, গাজীপুর রয়্যাল পলিটেকনিকের, ঠিক আছে রাকিব সোহেল ভাই, রয়্যাল পলিটেকনিকের পিছন থেকে একদম একজ্যাক্ট। মূল কথা হচ্ছে আপনি হয়তো দাওয়াত দিয়ে দিয়েছেন আমাকে, না দাওয়াত দিয়ে দিয়েছেন যে ভাই আমার মেসে আপনার দাওয়াত, আমি এই জায়গায় আছি। ওকে, ধন্যবাদ। তাহলে অবশ্যই একদিন আপনার মেসের দাওয়াতে যেহেতু ইনডিরেক্টলি দাওয়াত দিয়েছেন, একসময় যাওয়া হবে ইনশাল্লাহ। তো এর পরবর্তীতে কোশ্চেনটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সর্বনিম্ন কত মিলিমিটার চালনি দিয়ে অতিক্রম না করলে নমুনাকে কোর্স এগ্রিগেট হিসেবে ধরা হয়। তো আমরা কোর্স এগ্রিগেটের মূল সংজ্ঞাটা কি জানি, যেটা 4.75 মিলিমিটারে আটকে যাবে, রিটেইন করবে যেটা 4.75 মিলিমিটার, সেটাকে কিন্তু আমরা কোর্স এগ্রিগেট বলবো। আর যেটা 4.75 মিলিমিটার দিয়ে পাস করবে, যেটা পাস করে যাবে, সেটাকে আমরা ফাইন এগ্রিগেট বলবো। এটা কিন্তু আমরা খুব ক্লিয়ারলি সবাই জানি। সো এখানে কিন্তু ক অপশনই হবে 4.75 মিলিমিটার, যেটা 4.75 মিলিমিটারে যেটা কি আটকে যাবে সেটাকে আমরা কোর্স এগ্রিগেট বলতে পারি। তার পরবর্তী কোশ্চেনটা ছিল স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে ব্যবহৃত হ্যামারের ওজন কত। এটা কনফিউশনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যান্সার আছে। সো এটা সঠিক উত্তর হচ্ছে 63.5 কেজি। সো এবারে বিভিন্ন বইয়ে একটু ভুল আছে, একজ্যাক্ট অ্যান্সার হচ্ছে 63.5 কেজি। তবে 63.5 কেজি যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা জিনিসটাকে কাছাকাছি কোনো মান যদি দেওয়া থাকে সেটা আমরা লিখি, এই জন্য দেখা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যান্সার অনেক সময় হয়ে থাকে।
সো আশা করি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে হ্যামারের ওজনটা আমরা বুঝে ফেলছি। এবার আসি কাঠের ফাইলে সর্বোচ্চ কত লোডের অধিক হওয়া উচিত না, এটা আমাদের অনেকটা মেমোরাইজিং কোশ্চেন, এটা আমরা জেনে রাখা ভালো যে কাঠের ফাইলে সর্বোচ্চ হচ্ছে 200 কিলো নিউটনের অধিক হওয়া উচিত নয়। আচ্ছা, যারা আমার সাথে লাইভে আছেন দয়া করে আপনারা যদি মানে একটু উৎসাহ দেন আমাকে, উৎসাহ বলতে কি যদি লাইভটা আপনাদের টাইম লাইনে অথবা ফ্রি গ্রুপগুলোতে যদি আপনারা শেয়ার করেন, তাহলে আপনাদের বন্ধু বান্ধবরা যেমন উপকৃত হইতো, প্লাস আমারও একটু এনার্জেটিক মানে ভালো লাগতো, মনে হইতো যে না আমার আসলে ভালোবাসা তো পাচ্ছি সবার কাছ থেকে, আরও একটু একটু বেশি ভালোবাসা চাই, ভালোবাসা তো কেউ কম চায় না, ঠিক না? তো আমি একটু ইমন খান ভাই গাজীপুর থেকে জয়েন করছেন, ধন্যবাদ ইমন খান ভাই। তো আপনারা যেটা হচ্ছে একটু দয়া করে শেয়ার করবেন আপনাদের টাইমলাইনে, অবশ্যই টাইমলাইনে আপনাদের ভিডিওটা শেয়ার করবেন। এখন যারা দেখতেছেন তারাও শেয়ার করেন, পরে যারা দেখবেন তারাও শেয়ার করেন। ভালো কিছু পাওয়ার জন্য এতটুকু তো করাই যায় নাকি? ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এরকম ভালো ভালো কিছু জিনিস নিয়ে আসবো, আপনারা একটু শেয়ার করেন, শেয়ার করলে তখন ভালো লাগবে। সো এর পরবর্তী যে কোশ্চেনটা ছিল, একটি সিলিন্ডারকে কত নিউটন বল দ্বারা টানলে এটির ব্যাস 50 মিলিমিটার থেকে 49.5 মিলিমিটার হবে? এখানে ই হচ্ছে 2 × 10⁸ কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং মি হচ্ছে 0.3। তার মানে আমাদের পয়সন রেশিও দেওয়া আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে, আর আমাদের কি বলছে আমরা যদি একটু চিন্তা করি, আরেকজন হচ্ছে ইমন খান রুবেল বলছে যে সে উত্তরা থেকে জয়েন করছে, ধন্যবাদ ইমন খান রুবেল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার একটা আমরা যদি একটা লোড প্রয়োগ করি, সে এখন লোডটা কি ধরনের লোড বলছে, কত বল দ্বারা টানলে, তার মানে আমরা এটা কি করতেছি, বল দ্বারা টানতেছি, এফ বলে টানতেছি। এফ বলে টানার অর্থাৎ কি? এফ বলে টানার অর্থ দেখেন, এফ বলে আমি জাস্ট উপর অংশটুকু দেখাচ্ছি, নিচের অংশটুকু দেখাচ্ছি না। তার মানে যখন সরি, এফ বলে টানার অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আমার মেইনটা, আর এফ বলে টানার ফলে আমার এটা একটু বৃদ্ধি পেয়ে গেল। একটু খেয়াল করেন, তখন ব্যাসটা কমে গেল, এই ব্যাস ছিল, এটা ছিল আমার ডি ব্যাস, আর হয়ে গেল কি ছোট ডি ব্যাস, আর এটা ছিল আদি দৈর্ঘ্য এল, হয়ে গেল দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলো এল পরিমাণ। তার মানে আমি এখান থেকে রাকিব সোহেল ভাই বলছে অবশ্যই ভাই খুব তাড়াতাড়ি দাওয়াত পাবেন, হ্যাঁ ধন্যবাদ রাকিব সোহেল ভাই। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলছিলাম, এখানে কিন্তু একটা বিকৃতি করছে, দেখছেন আদি অবস্থান থেকে কিছুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্যাসের দিক দিয়ে যেমন কমছে ব্যাসার্ধের দিক দিয়ে তেমন কমছে। তো আমরা পয়সন রেশিওকে অনেক দ্বারা সিগমা দ্বারা প্রকাশ করি, আবার আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বইগুলোতে মিউ দ্বারা প্রকাশ করা হয়। সেটা আমরা কি জানি? আমরা জানি পয়সন রেশিও কাকে বলে, পার্শ্ব বিকৃতি ভাগ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতিকে কি বলা হয়? পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতিকে বলা হয় পয়সনস রেশিও, ঠিক? তাহলে এই মিউর মান দেওয়া আছে আমাদের 0.3, আর এখানে এই যে পার্শ্ব বিকৃতি সমান আমরা কি লিখতে পারি? পার্শ্ব বিকৃতি সমান আমরা লিখতে পারি ডি থেকে, ব্যাস ডি থেকে যদি আমি ডি মাইনাস করি, আবার আদি ব্যাস দ্বারা যদি ভাগ দেই, তাহলে কিন্তু আমার পার্শ্ব বিকৃতি পেয়ে গেলাম। আবার অত পরিবর্তন বাই আদি অবস্থান যেটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি বিকৃতি। তার মানে এল বাই এল, আদি দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে এখন যদি একটু খেয়াল করি, এখানে যে মিউ ইকুয়াল টু, আমি কিন্তু এটাই লিখছি ডেল ডি বাই ডি, অর্থাৎ ব্যাসের পরিবর্তন বাই আদি ব্যাস, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। আমি এখানে সরাসরি লিখে ফেলছি, কারণ আমাদের যত শর্ট করে লেখা যায় ততই ভালো। আলটিমেটলি আমার এল বাই এল যেটা, সেটা আসছে 1/30। 1/30 আসার পরে এবার আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি কাকে বলে? মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে বিজ্ঞানী যে হুক যিনি বলছেন, তিনি বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন হয়, অর্থাৎ পীড়ন বিকৃতি সমানুপাতিক হয়। তাহলে হুকের মতে ছিল, হুকের সূত্রটা যদি আমরা বলি সেটা হচ্ছে পীড়ন বিকৃতি সমানুপাতিক। এখন হুক আবার বলে দিছে যে আমরা সাধারণত প্রপোর্শনাল চিহ্ন উঠাইলে একটা সমান দিয়ে একটা কনস্ট্যান্ট আনি, ধ্রুবক আনি, ওই ধ্রুবকটাকে আমরা হুক বলে দিছে। আমরা সাধারণত কে ধরি বা অন্য কিছু ধরি, কিন্তু বিজ্ঞানী হুক বলে দিছে এখানে ওনার দেওয়া ধ্রুবকই ধরতে হবে, ওনার দেওয়া ধ্রুবকটা হচ্ছে ই। এই ইটাকে আমরা বলতে পারি মডুলাস অফ ইলাস্টিসিটি। এখান থেকে যদি আমি ই সমান লিখি, তাহলে লিখতে পারি কিন্তু স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি কাকে বলে আমি কিন্তু এখন খুব স্পেসিফিকলি বলতে পারি। এখন মডুলাস অফ ইলাস্টিসিটি কি? মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি যে অনুপাতটা, সেটাই হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এই মডুলাস অফ ইলাস্টিসিটিতে এখানে এস এর মান, স্ট্রেসের মান লিখতে পারি এফ বাই এ, স্ট্রেনের মান লিখতে পারি আমাদের দৈর্ঘ্য বিকৃতি যদি চিন্তা করি, এখান থেকে কিন্তু আমরা দৈর্ঘ্য বিকৃতির মানটা পেয়ে যাচ্ছি। খেয়াল করেন এই এল বাই এল এর মান পেলাম 1/30, এখানে এফ এর মান বের করতে হবে, এ এর মান কিন্তু 5/4 ডি স্কয়ার দিয়ে আমি ক্যালকুলেশন করলে ফাইনালি এফ এর মান কিন্তু আমাদের আসছে 1.31 × 10⁸ কেজি। এখানেই কিন্তু মূল টুইস্টটা, উত্তরে কিন্তু কেজিতে দেওয়া নাই, যার কারণে অনেকে হেসিটেশনে পড়তে পারেন, হয়তো এই অপশনটাও সরাসরি আছে কিনা 1.31 × 10⁸ নিউটন, সম্ভবত আছে অপশনে।
অনেকে হয়তো এই ভুলটা করতে পারেন। তখন আমার কেজিকে অবশ্যই অবশ্যই নিউটনে নিতে হবে, কারণ আমরা কি জানি, আমরা জানি 1 কেজি সমান 9.81 নিউটন, এটা আশা করি সবাই জানা আছে। তো 1 কেজি সমান 9.81 নিউটন হলে আমরা যেটা করতে হবে, এই এত কেজিকে 9.81 দ্বারা গুণ দিলে নিউটনে চলে গেল। তার মানে আমার 6 নম্বর অঙ্কটা ক্লিয়ার। এই ছিল আমাদের 6 পর্যন্ত। এবার হচ্ছে আমি যেটা জানি, XY সমতলের আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার ক্ষেত্রের x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত। তাহলে আমি XY সমতলে যখন আমি কি করলাম, যে অর্ধবৃত্ত, তার মানে একটা অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি, একটু খেয়াল করুন তো, এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমরা জানি y অক্ষ বরাবর জানি কি 5d⁴/128, আর x অক্ষ বরাবর কি জানি, x অক্ষ বরাবর কিন্তু জানি আমি 0.11 r⁴। তাহলে একমাত্র একটাই অপশন আছে, যেটাকে ফাইকে যদি আমরা 28 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু 0.11 r⁴ আসে। EM রানাবো ভাই বলছে গাজীপুর থেকে, ধন্যবাদ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য, অর্থাৎ কোশ্চেনটা একটু সলিউশন করে দিলে আপনাদের হয়তো কিছু যেই টুইস্টগুলো আছে, যে মনে করেন কিছু জিনিস অনেকে জানার একটা আগ্রহ থাকে, তাদের জন্য সুবিধা। তো এখানে আমরা উত্তর দিয়েছি কিন্তু 5/28 r⁴, অর্থাৎ এই 5কে আপনি ভাগ করে দেখেন, এখনই 5কে যখন আপনি 28 দ্বারা ভাগ দিবেন তাহলে কিন্তু আপনার কত আসতেছে, তখন কিন্তু আপনার 0.11 আসতেছে। আশা করি ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি দেখেন, একটু 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি অর্থাৎ 10/20 বর্গ ইঞ্চি বিমের সর্বনিম্ন রেডিয়াস অফ জাইরেশন কত। আচ্ছা, এই কোশ্চেনটা টেকনিক্যালি আমি যদি বলি, মানে টেকনিক্যালি আমি এটাকে ইনভ্যালিড কোশ্চেন বলতে পারি, অর্থাৎ এটা বাংলাদেশ আনলিমিটেড কোশ্চেন যারা করছে আমার কাছে মনে হয় যে এখানে তাদের কোনো একটু ভুল হয়েছে কিনা, কারণ সর্বনিম্ন রেডিয়াস অফ জাইরেশন করতে গেলে কিন্তু আমাদের আই মিনিমাম লাগবে, কারণ আমরা রেডিয়াস অফ জাইরেশন আমি যদি এটাকে কি দ্বারা প্রকাশ করি, আর কে দ্বারা প্রকাশ করি, তাহলে আমি লিখি √i/a। আর যেহেতু সর্বনিম্ন বলছে তাহলে আই মিনিমাম, আর আই মিনিমাম হচ্ছে, যদি আই মিনিমাম হওয়ার কথা ছিল কি একটু খেয়াল করেন তো, 20 × 10³/12 হলে আই মিনিমাম হয়, কিন্তু এখানে আমি দেখেন সলিউশন করছি 10 × 20³/12, কারণ অপশানে আই মিনিমাম দিয়ে অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা আসে না। তো আমরা নিয়ম জানে রাখি, সর্বনিম্ন রেডিয়াস অফ জাইরেশন চাইলে অবশ্যই আমাদের আই মিনিমাম আসতে হবে। আর আপনি ক্যালকুলেশন করে দেখেন 20 × 10³/12 দিলে যা আসে, আর 10 × 20³/12 দিলে তার সাথে বেশি আসবে। সো আমার নিঃসন্দেহে কি সর্বনিম্ন হবে এটা। আমার যেটুকু আমার সাধারণ এই ক্ষুদ্র জ্ঞানে বলতেছে যে এটা কোশ্চেনটা মানে কোশ্চেনটা একটু ভুল আমার টেকনিক্যাল, কারণ আমার কাছে মনে হচ্ছে কোশ্চেনটা হয়তো একটু ঝামেলা আছে। যাই হোক, তাহলে আমরা রেডিয়াস অফ জাইরেশন সমান বলতে পারি √i minimum/a। তো এখানে যেহেতু আমি দুইটাই চেক করে দেখবো, যেহেতু আমার এখানে এমসিকিউর অপশনগুলো টেস্ট করার সুযোগ আছে, তাহলে আমি যেটা আই বের করলাম 10 × 20³/12 দিলে আমি এখানে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া পাইলাম, যেটাকে আমি আই মিনিমাম হিসেবে হয়তো বলতেছি। আর এরিয়া আমি পাইলাম 10 × 20, তাহলে রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে √i/a। এখন সর্বনিম্ন বলার কারণে কিন্তু একটু ব্যাপার স্যাপার ঘটে গেছে। সো সর্বোচ্চ রেডিয়াস অফ জাইরেশন ক্ষেত্রে কিন্তু আমার মতে এটা সর্বনিম্ন জায়গায় সর্বোচ্চ হলে এই কোশ্চেনটা ভ্যালিড ছিল। যাই হোক, এটা নিয়ে বেশি কথা না বলি, মূল কথা হচ্ছে আমরা সিস্টেমটা শিখতে পারলাম। আই মিনিমাম হলে আমরা আই মিনিমাম নিব, তাহলে একে আই হচ্ছে bd³/12, যেহেতু আমি এখানে এইভাবেই করছি 10 × 20³/12। এর পরবর্তীতে আসি 5.77 ইঞ্চ কারেক্ট আসছে। প্রবাহ তরলে প্রত্যেকটি কণার কি থাকে। এখন দেখেন আমরা সাধারণত কি করি, সে যে আমি একটা 5 এই 5 দিয়ে যখন আমার কি হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে, কি পরিমাণ পানি যাচ্ছে এই 5 দিয়ে, হ্যাঁ, তাহলে কি পরিমাণ পানি যখন যাচ্ছে তখন এটা যদি আমার ড্যাটাম হেড হয়, তাহলে এখানে একটু খেয়াল করেন, এটা একটা কিন্তু Z1 ভ্যালু পাচ্ছি, Z2 ভ্যালু পাচ্ছি, তার মানে কি এখানে কিন্তু আমাদের বিভব শক্তি যেটা বলতে পারি, বিভব শক্তিটা কিন্তু আছে, হ্যাঁ, Z1 Z2, তার পরবর্তীতে এটা এই দিক দিয়ে কিন্তু একটা ভেলোসিটি আছে V, তাহলে এখানে কি গতি শক্তি আছে, কাইনেটিক এনার্জি আছে, আরেকটা কি আছে, আরেকটা আছে এখানে চাপ শক্তি। এখানে কিন্তু মানে টোটাল এই যে এটার ভিতরে কিন্তু একটা চাপ আছে, মানে প্রেসার আছে। অর্থাৎ আমরা কি করি, বার্নৌলি সূত্র AC কি লিখি, AC সাধারণত লিখি Z প্লাস V²/2g প্লাস হচ্ছে phi/ওমেগা। এটা কিন্তু তরলের ক্ষেত্রে, তরলের প্রত্যেকটা কণা আমরা কিন্তু বার্নৌলি সূত্র দুইটা কণার মধ্যে, তরলের দুইটা কণা বা তরলের দুইটা অবস্থার মধ্যে তুলনা করি, তাহলে বার্নৌলি সূত্র অনুসারে আমরা কিন্তু বলতেই পারি এখানে যে এখানে সবগুলো অবস্থা আছে, গতিশক্তি, চাপ শক্তি এবং বিভব শক্তি। সো এখানে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এসিআই কোড অনুসারে এল কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট ক্যান্টিলিভার বিম স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব কত। ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে এটা আমরা সবাই জানি L/12, হ্যাঁ, এটা এসিআই কোড অনুসারে এটা দেওয়াই আছে। আর স্লাম টেস্টে কত নাম্বার রড ব্যবহার হয়, কত সুতার রড ব্যবহার হয়, 5 সুতার রড ব্যবহার হয়। আর 5 সুতাকে যদি আমরা ইঞ্চিতে নেই
তখন কত হবে 5/8 ইঞ্চি। এটা কারণ আমরা জানি কি এক সুতা সমান আমরা কত ইঞ্চি জানি, এক সুতা সমান 8 ইঞ্চি জানি। আমি গত আলোচনায় বলছিলাম এটার আগে থাকলে এটাকে আমরা বলি সুতা বা সিব নং, মানে ইয়ার ক্ষেত্রে বলি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে বলি সিব নং, আর রডের ক্ষেত্রে বলি সুতা। কিন্তু এই সংখ্যাটা যদি 1 এর পরে থাকতো তখন কিন্তু আমরা হাইয়েস্টটা, তখন কিন্তু এটাকে আমরা বলতাম ফাউন্ড। হ্যাঁ, সো এটা একটু বেসিকটা জেনে রাখেন। আর এই 5 নাম্বার অর্থাৎ 5 সুতা রড দ্বারা কিন্তু 16 মিলিমিটার রড বোঝায়। তার মানে আমরা স্লাম টেস্টে ব্যবহৃত রডের ব্যাস আমাদের 16 মিলিমিটার হইতে পারে, 5/8 ইঞ্চি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসতে পারে। সো এখানে 5/8 ইঞ্চি অপশনে ছিল সেটাই। এখানে একটা টেকনিক্যাল কোশ্চেন দিছে, পরের কোশ্চেনটা সেটা বলছে 10 ঘনমিটার গাঁথনিতে প্রয়োজনীয় প্রথম শ্রেণীর ইটের সম্ভাব্য সংখ্যা কত। কিন্তু ইটের একটা আকার দিছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, ইটের যে আকার দিছে সেটা দিছে মশলা ছাড়া ইট। মশলা ছাড়া ইটের সাইজটা এখন আমাদের জানা আছে 10.5-3, মানে এটা মশলা ছাড়া স্ট্যান্ডার্ড, তাহলে মশলা সহ স্ট্যান্ডার্ড কত 10.5-3। তার মানে আমার এখানে আমি দেখেন একটু প্রয়োজনীয় ইটের সংখ্যা কিন্তু বের করে দিছি। এই 10 ঘনমিটারকে 3.28 কিউব দ্বারা আমরা কিসে নিয়ে গেলাম, 10 ঘনমিটারকে 3.28 কিউব দ্বারা আমরা ফিট কিউবে নিয়ে গেলাম। আর 12 কিউব দ্বারা, কারণ 1 ফিট সমান জানি আবার 12 ইঞ্চি, 12 কিউব দ্বারা আমরা ইঞ্চি নিয়ে গেলাম। আর নিচে 10.5-3 দ্বারা গুণ দিলে আমার 4065টি আসে। তো প্রায় দিয়ে এখানে 4050টি অপশন আছে, সেটাই হবে সঠিক উত্তর। কারণ আর এই কখন মানে মশলা ছাড়া ইট দিয়ে কিন্তু মানে অপশনগুলোতে মশলা ছাড়া যেই ইটের সাইজ আছে 9.25, 4.25 বা 2.75 দিয়ে কিন্তু আসে না সঠিক উত্তর। সো এটা একটু মানে একটু টেকনিক্যাল কোশ্চেন হয়েছে, বুঝতে হবে। তার পরবর্তী কোশ্চেনটা যেটা হচ্ছে এটা একটা মুখস্থ। পরের কোশ্চেনটা হচ্ছে মেমোরাইজিং কোশ্চেন। সেটা কি, সেটা হচ্ছে পরোক্ষ রেঞ্জিংয়ে কয়টি রেঞ্জিং রড প্রয়োজন, সেটা 4টি রেঞ্জিং রড প্রয়োজন। আর অ্যাস্ট্রো HS2044 ট্রাক লোড কত কিপস, এটা নিয়ে অনেক ধরনের গবেষণা, অনেক ধরনের জল্পনা কল্পনা আছে। এটা যদি মনে করেন দুইটা হুইল যখন থাকবে, অর্থাৎ দুইটা চাকা ক্ষেত্রে, দুইটা চাকার মধ্যবর্তী ক্ষেত্রে একটাতে প্রথম চাকা হচ্ছে 8 কিপস, দ্বিতীয় চাকা হচ্ছে 32 কিপস, মোট হচ্ছে 40 কিপস। দুই চাকার ক্ষেত্রে, 3 চাকার ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম চাকায় 8, দ্বিতীয় হচ্ছে 32, তার মানে 72 কিপস। কিন্তু ট্রাক লোড সাধারণত মানে অ্যাভারেজ বা সর্বোচ্চ যেটা আছে সেটা হচ্ছে 36 টন। 36 টন মানে হচ্ছে এটাকে 80 পয়েন্ট সামথিং কিপস আসে। সো আমরা 36 টন বা 80 কিপস বলতে পারি। যেহেতু অপশনে কোনোটি নয় ছিল, সো এখানে কোনোটি নয় হবে উত্তর। সঠিক উত্তর হবে 36 টন বা 80 কিপস। এর পরবর্তীতে আসি, একটি আয়তাকার ক্যান্টিলিভার বিমে 4টি 22 মিলিমিটার ডায়াবার ব্যবহার করা হয়েছে। যদি বলছে যে 4টি 22 মিলিমিটার ডায়াবার ব্যবহার করেছে, যদি F = 140 MPa, F' = 21 MPa হয়, তবে রডগুলোর এমবেডমেন্ট দৈর্ঘ্য কত। এখানে এমবেডমেন্ট দৈর্ঘ্য, আমরা এমবেডমেন্টের সাথে হয়তো পরিচিত না, আমরা ডেভেলপমেন্ট লেংথের সাথে পরিচিত, অথবা আমরা অ্যাঙ্করেজ লেংথের সাথে পরিচিত। এখন এই এমবেডমেন্ট লেংথ, অ্যাঙ্করেজ লেংথ বা ডেভেলপমেন্ট লেংথ যেটাই বলি, সেটা কি, সেটা হচ্ছে আমরা সাধারণত এই যে যখন একটা বিমকে যখন একটা কলামের সাথে আমরা সংযুক্ত করি, তখন ওই কি করে বিমের প্রান্তে গিয়ে কিছু পরিমাণ রড একটু আমরা কি করি ওই কলামের বা সাপোর্টের ভিতরে কিন্তু একটু প্রবেশ করাই, মানে বিমের মাথা থেকেও কিন্তু কিছুটা পরিমাণ সাপোর্টের ভিতরে আমরা প্রবেশ করাই। তো যতটুকু প্রবেশ করাই ওটাকে আমরা অনেক সময় দেখা যায় বাঁকা করে দিই বা কিছু, ওই যতটুকু প্রবেশ করাই ওই অংশটুকুই হবে আমাদের কি, মানে আমরা ওই অংশটুকুই বলি এমবেডমেন্ট লেংথ বা ডেভেলপমেন্ট লেংথ বা হচ্ছে আমাদের অ্যাঙ্করেজ লেংথ। তাহলে এখান থেকে অ্যাঙ্করেজ লেংথের ফর্মুলাটা হচ্ছে FSD/4U। এখন FS এর মান দেওয়া আছে, ডায়ার মান দেওয়া আছে, মনে রাখতে হবে এই ডায়া অলওয়েজ মিলিমিটার হবে, এই ডায়া অলওয়েজ মিলিমিটারে 4 আছে। এখন ইউ হচ্ছে বন্ড স্ট্রেস, যেটা এখন বন্ড স্ট্রেসের বের করার স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে 10.12 √F'(c/d)। এখানেও ডি হবে ইয়াতে মিলিমিটারে এবং F'(c) হবে অবশ্যই এমপিএতে, মনে রাখতে হবে এই ফর্মুলা অনুসারে 10.12। আরেকটা আছে সম্ভবত 3.23 √F'(c/d), ওটা সম্ভবত সেন্টিমিটারে হবে ডায়া, সেটাও একটু দেখে নেবেন, বিভিন্নভাবেই আসতে পারে। তাহলে আমাদের এমবেডমেন্ট লেংথ যেটা, FS এর মান জানি, ডি এর মান জানি 4, ইউর মানও জানি, ক্যালকুলেশন করে 36.5 সেন্টিমিটার আসছে, অর্থাৎ 365 মিলিমিটার। আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। আর 1 মিটার দৈর্ঘ্যের 16 মিলিমিটার রডের ওজন কত। আমরা রডের ওজন সমান কি জানি, আসলে রডের ওজন জানি হচ্ছে d² কত 162.2। এটাতে আসবে কেজি প্রতি মিটার, রডের ওজনের ফর্মুলা জানি এটা। আর যদি এটা সুতা স্কোয়ার/24, অর্থাৎ আমি এটা আরো ক্লিয়ারলি লিখতে যাই, সুতা স্কোয়ার /24, এটা হচ্ছে পাউন্ড পার ফিট, মানে প্রতি ফিট রডের ওজন, অর্থাৎ পাউন্ড পার ফিট।
এখন মূল কথা হচ্ছে, এখন আমার যেই এককে দেওয়া থাকে, সুতা এককে দেওয়া থাকুক, অথবা যদি রডের সুতা দেওয়া থাকে, অথবা রডের ইঞ্চিতে দেওয়া আছে, অথবা রেড ফিটে দেওয়া, যেভাবে দেওয়া থাকুক, আমি এটা যদি সুতা দিয়ে নিতে যাই, বা আমার যদি ফাউন্ডে চায়, তখন যেমন 16 মিলিমিটার রডের কথা যদি বলে দিত, তাহলে আমি এখানে কিন্তু 5²/24 লিখতাম, কারণ 16 মিলিমিটার সমান আমি কি জানি 5 নম্বর রড, অর্থাৎ 5 সুতা রড। তাহলে এখানে সুতা/24 দিলে, সুতা²/24 দিলে পাউন্ড পার ফিটে আসবে। আর ডিটা অলওয়েজ যদি মিলিমিটারে বসায়, যদি 162.2 দ্বারা ভাগ করি, তাহলে প্রতি মিটারে কত কেজি আসবে সেটা কিন্তু চলে আসবে। তাহলে আমাদের কিন্তু এখানে একটু খেয়াল করেন, আমরা রডের ওজন লিখছি 16, অর্থাৎ ডায়া স্কোয়ার মিলিমিটার স্কোয়ার বা 162.2, আর প্রতি মিটারের জন্য যেন 1 দ্বারা গুণ দিলাম, তাহলে 1.58 কেজি কিন্তু চলে আসলো। আশা করি 16 নম্বর ম্যাথটা সবাই ক্লিয়ার। এবার আসি নাম্বার 17, পানির কতটুকু তার জন্য 2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপ পাওয়া যাবে। এখন আমরা ফি ইকুয়াল টু জানি ওমেগা এইচএস, ফি এর মান দেওয়া আছে 2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন ওমেগার মান কিন্তু আমরা কিছু জানি, সেটা কি কি জানি? ওমেগার মান জানি 1000 কেজি পার মিটার কিউব। এরপরে কি জানি? এরপরে জানি হচ্ছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এরপরে কি জানি? এরপরে জানি হচ্ছে 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। এরপর কি জানি? আরও জানি হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আরেকটা জানি সেটা হচ্ছে 62.5 পাউন্ড পার ফিট কিউব। আপনি যদি হাইড্রোলিক্স করতে হয়, তাহলে এই 5টা জিনিস যদি আপনি না জানেন, তাহলে আপনার দরকার নাই হাইড্রোলিক্স করা, আজকে ছেড়ে দেন হাইড্রোলিক্স। মূলত হাইড্রোলিক্স শিখতে হলে আপনাকে ওই পানির একক ওজনগুলো জানতে হবে। 1000 কেজি এটা কনভার্ট কীভাবে হয় সেটাও যদি আমি বিস্তারিত এখানেই ক্লাস নেই, বিভিন্ন কোচিং বা প্রাইভেট বেস আমার, হ্যাঁ, যদি আমি অনলাইনে আমার একটা প্রাইভেট বেস আছে, আপনাদের যদি কারো প্রয়োজন মনে হয়, যদি মনে হয় যে না আমার দ্বারা উপকার হবে, তাহলে যোগাযোগ করতে পারেন। অনলাইন আমাদের প্রাইভেট বেসটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এটা 4 থেকে 5 মাসে কোর্স হবে, 80 থেকে 85টা ক্লাস নেই সেখানে। আর আমি অফলাইনেও মাঝে মাঝে কিছু স্টুডেন্ট পড়াই। আর আমি ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিচার। সো সেই হিসেবে আমি যখনই আলোচনা করি হাইড্রোলিক্সে ইউনিট কনভার্সন যাদের প্রবলেম, যদি সম্ভব হয় কখনো আমার এই হাইড্রোলিক্স ক্লাসটা আপনারা করতে পারেন। ইউনিট কনভার্সন আশা করি লাইফে কোনোদিন প্রবলেম হবে না, কারণ হাইড্রোলিক্স ক্লাসে আমি ইউনিট কনভার্সনটা খুবই ক্লিয়ার করে দিই আলহামদুলিল্লাহ। এটা আমার অতটুকু কনফিডেন্স আছে, আমার হাইড্রোলিক্স ক্লাস করার পরে কারো ইউনিট কনভার্সন কখনো প্রবলেম হয় না। সো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে আমি ওমেগার মান জানি 1000 কেজি পার মিটার কিউব, 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 62.5 পাউন্ড পার ফিট কিউব। এখন কথা হচ্ছে আমার এখানে ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ওমেগা এইচএস। একটু খেয়াল করেন, পি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। পি এর মান কি দেওয়া আছে? 2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কেজি আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক, ওমেগার এককের মান কোনটা? ওমেগার এককের মান হচ্ছে এই 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। তাহলে আমি ওমেগার মান জানি 0.001, আর এইচ এর মান আমার যেহেতু বের করতে বলছে, আর পানির আপেক্ষিক গুরুত্ব আমরা জানি 1, আর পানির আপেক্ষিক গুরুত্ব মানে আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই, সো পানির আপেক্ষিক গুরুত্বের মান জানি আমরা 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এইচ এর মান আসতেছে আমার 200 সেন্টিমিটার, সরি 2000 সেন্টিমিটার। আর 2000 সেন্টিমিটারকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ দিলে আমি 20 মিটার পাচ্ছি। অপশনে কিন্তু 20 মিটারটা ছিল, তাহলে অপশন হবে ক। আশা করি সবাই ক্লিয়ার। এখানে লাইন অফ সাইটের আনুভূমিক প্রতিসরণ কি? এখন লাইন অফ সাইটের আনুভূমিক প্রতিসরণ বলতে কি, এটা হচ্ছে আপনার ওই যে আমরা সাধারণত বিশেষ করে এটা চুম্বকীয় বেয়ারিং টেয়ারিং এই টাইপের সাবটারের আলোচনা এটা। অর্থাৎ আমাদের কি হয় অনেক সময় কিন্তু ম্যাগনেটিকের কারণে অর্থাৎ চুম্বকের কারণে কি হচ্ছে, প্রকৃত উত্তর রেখা কিন্তু কিছুটা সরে যাচ্ছে, আবার প্রকৃত দক্ষিণ রেখাটা কিছুটা সরে যায়। এই যে এখানে একটু রিফ্লেকশন ঘটে অনেক সময়, ওই রিফ্লেকশন বা এখানে যদি আমাদের ডিফ্লেকশন হয়, ওই ডিফ্লেকশন হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু আবার একটা রিফ্লেকশনের ব্যাপার স্যাপার আসে। তাহলে এই রিফ্লেকশনগুলো কখন বেশি ঘটে? রিফ্লেকশনটা হচ্ছে সূর্যোদয়ের পরে, মানে সূর্যোদয়ের খুব পরপরই, অথবা সূর্যাস্তের খুব কাছাকাছি। তো এখানে আমাদের যে অপশনগুলো ছিল, অপশনে কিন্তু 6টা থেকে 9টা, 2টা 12টা থেকে 2টা, 10টা থেকে 12টা এরকম টাইপের কিছু অপশন ছিল। কিন্তু তার মানে আমাদের 6টা সূর্যোদয়ের পরে হচ্ছে 6টা থেকে 9টা এটা বলতে পারি। আর সূর্যাস্তের আগে যদি হয়তো বা আপনার এই যে 5টা বা 6টার কাছাকাছি টাইম হতো, তার মানে আমার যেহেতু ওই দিকে টাইম নাই, বিকাল 2টার পরে কোনো টাইম নাই, তাহলে আমি ওইটা অপশন নাই। আমার যেহেতু সকালবেলা আছে এই জন্য আমি দিতে পারি, যেহেতু আমি জানি যে সূর্যোদয়ের মানে সানসেট এবং সানরাইজের নিচের অংশ দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ হাসান নির্যাস ভাই। লাইন অফ সাইটের ব্যাপারটাই বলতেছিলাম। তো লাইন অফ সাইটের ব্যাপারটা হচ্ছে মূল কথা আমি যেটা বলতেছিলাম যে মূল কথা হচ্ছে আমাদের দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কোনটা? একটা হচ্ছে কখন এই লাইন অফ সাইটের অনুভূমিক প্রতিসরণ হয়, সেটা হচ্ছে সূর্যোদয়ের পরে অথবা সূর্যাস্তের আগে।
তাহলে আমাদের অপশনে সূর্যোদয়ের পরে 6টা থেকে 9টা ছিল, আমি 6টা থেকে 9টায় উত্তর বলতে পারি। আশা করি সবাই ক্লিয়ার। এর পরবর্তীতে যদি আমি আসি 19 নাম্বার ম্যাথটা, 19 নাম্বার ম্যাথ আমি কিছুক্ষণ আগে কিন্তু বার্নৌলি সূত্র অনুসারে বলছিলাম যে এই যে এইচ ইকুয়াল টু জেড প্লাস ভি স্কয়ার বাই 2g প্লাস পি বাই ওমেগা, এটাই কিন্তু 40 মিলিমিটার ব্যাসের একটি পাইপের মধ্য দিয়ে 3.5 কিলো প্যাসকেল চাপে 1.5 মিটার পার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ড্যাটাম হেড 7 মিটার হয় তবে প্রবাহের মোট শক্তি বা হেড কত মিটার? তাহলে এখানে প্রবাহের মোট শক্তির পরিমাণ আমরা কি জানি, অর্থাৎ এর উপরে যে বিভব শক্তি, গতি শক্তি, চাপ শক্তি সবগুলোর সমন্বয় মিলে যেটা হবে সেটাই হবে প্রবাহের মোট শক্তি, বা আমরা হেডও বলতে পারি এটাকে, মানে টোটাল হেড লসও যদি বলা যায় তো আমরা সেই ক্ষেত্রেও কিন্তু একই ফর্মেটে আগাইতাম। তো জিনিসটা হচ্ছে আরেকটা ব্যাপার আছে, পানি যে দিক দিয়ে বের হয় সেই দিক দিয়ে আমাদের হেড লস যোগ হয়, এগুলো আসলে ডিপলি আলোচনার বিষয়। সো আগেই তো বললাম ডিপলি আলোচনা যদি খুব বেশি আমার কথা ভালো লেগে থাকে তাহলে ডিপলি আলোচনার জন্য যোগাযোগ অবশ্যই করবেন আপনার যদি ভালো লাগে। তাহলে আমার এখানে এই 7 জেড এর মান কিন্তু এই যে পানির ড্যাটাম হেড বলে দিয়েছে 7 মিটার। ড্যাটাম হেড বলতে কোনটা বুঝছেন? এই যে জেড এর মানটা, জেড এর মান বলে দিয়েছে 7 মিটার আর এই ব্যাগ দিয়ে দিয়েছে 1.5। তাহলে আমরা জি এর মান জানি, জি এর মান কিন্তু আপনি বিভিন্ন এককে জানতে হবে, যেমন এমকেএস এককে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, সিজিএস এককে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এফপিএস একক হচ্ছে 32 পাউন্ড পার ফিট পার সেকেন্ড স্কোয়ার, ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জি এর মানটা কিন্তু আপনার বিভিন্ন এককে জেনে নিতে হবে। সো আমাদের এখানে 9.81 কাজে লাগতেছে, আমরা 9.81 বসাইলাম। আর ওমেগার মান আমার এই যে ফি এর উপর নির্ভর করবে, ফি দেওয়া আছে এখানে, কি ফি দেওয়া আছে 3.5 কিলো প্যাসকেল, এখানে একটু খেয়াল করেন ফি দেওয়া আছে 3.5 কিলো প্যাসকেল। আর কিলো প্যাসকেল বলতে আমরা কি বুঝি? কিলো প্যাসকেল বলতে বুঝি 1 কিলো প্যাসকেল মানে হচ্ছে কিলো নিউটন, 1 কিলো নিউটন পার মিটার কিউব। তার মানে আমি এটা কিলো নিউটন পার মিটার কিউব। আর এই কিলো নিউটন পার মিটার কিউবের সাথে সম্পর্ক কোনটা এখানে একটু খেয়াল করেন, এই যে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। তার মানে আমি কিন্তু এখানে বলতেই পারি যে এখানে আমার এই যে ওমেগার মান আমি 9.81 এ বসাইতে হবে। এখন কেউ যদি মনে করে যে বলে ভাইয়া আমি যদি পি এর মান কিলো প্যাসকেলে না বসাই, প্যাসকেলে বসাই, তাহলে আপনার 9.81 কে আপনি 1000 দ্বারা গুণ দিয়ে কিলো এখানে কিলো নিউটন পার মিটার কিউব থেকে নিউটন পার মিটার কিউব নিয়ে নিতে হবে। পরবর্তীতে যদি কেউ যদি বলে যে ভাইয়া আমি যদি এখানে ওমেগার মান 1000 বসাইতে চাই তাহলে আমি কি করবো, কারণ ওমেগার মান তো আমার এখানে 1000 আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে 3.5 কে প্রথম কিলো নিউটন থেকে নিউটনে নিতে হবে। আর 1 কেজি সমান যেহেতু 9.81 নিউটন জানি আমরা, 9.81 দ্বারা ভাগ দিয়ে কেজিতে নিতে হবে, তারপরে যে আপনি ওমেগা 1000 দ্বারা ভাগ দিতে পারবেন। অর্থাৎ আপনার ইচ্ছা ইউনিট কনভার্সন করে আপনি কিভাবে ম্যাথটা করবেন এটা আপনার উপরে নির্ভরশীল। তো আপনার এইগুলো জানা থাকলে খুব সহজ হবে আপনার জন্য। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসছে 7.47 মিটার। আসি পরবর্তীতে ASTM E11 নং 16 সিবের ওপেনিং সাইজ কত? 16 নাম্বার যে সিব আছে সেটার ওপেনিং সাইজ হচ্ছে 1.818 মিলিমিটার, অর্থাৎ 16 নাম্বার যে এটা ওপেনিং সাইজ এটা ডায়াটা হচ্ছে 1.18 মিলিমিটার। 8 নাম্বারের ক্ষেত্রে কত? 8 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে 2.36 মিলিমিটার। আর 4 নাম্বারের ক্ষেত্রে কত? 4 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে 4.75 মিলিমিটার। তাহলে আমরা এইভাবে সিলে 4 4 8 16 30 হ্যাঁ 50 100 এগুলো আমাদের স্ট্যান্ডার্ড সিব। কিসের জন্য? পাইন এগ্রিগেটের জন্য। আর কোর্স এগ্রিগেটের জন্য স্ট্যান্ডার্ড শিপ কোনগুলো? কোর্স এগ্রিগেটের জন্য স্ট্যান্ডার্ড শিপ হচ্ছে 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 3/4 ইঞ্চি, হ্যাঁ এর পরবর্তীতে 3/8 ইঞ্চি এবং হচ্ছে 3/16 ইঞ্চি। আর এই যে 3/16 যেটা সেটাই হচ্ছে 4 নাম্বার। আশা করি সবাই ক্লিয়ার। আর এখন বলছে কোন প্রবাহের রেনল্ড নাম্বার বা কোনো প্রবাহের রেনল্ড নাম্বার 2150 হলে প্রবাহটি কি ধরনের প্রবাহ? এখন সাধারণত রেনল্ড নাম্বারের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি, রেনল্ড নাম্বারের ক্ষেত্রে কিন্তু যদি 2000-এর চাইতে কম হয় তখন আমরা এটাকে বলি লেমিনার। কি বলি? লেমিনার ফ্লো। এটা হচ্ছে RS খুরমির বইয়ের রেফারেন্সে আমি বলতেছি। আর যদি 2000 থেকে 4000-এর মধ্যে হয় তাহলে এটাকে আমরা বলতে পারি, এটা সম্ভবত লেস অর ইকুয়াল, হ্যাঁ 2000 থেকে 4000 মধ্যে এটাকে আমরা ট্রানজিশন ফ্লো বলি। আর যদি আর এর মান 4000 থেকে বেশি হয় তখন এটাকে আমরা টার্বুলেন্ট ফ্লো বলি। তাহলে আমরা এই 3 ধরনের ফ্লো সম্পর্কে আমাদের কিন্তু ধারণা আছে, সেটা হচ্ছে লেমিনার, ট্রানজিশন ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। এখন ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে প্রাউড নাম্বারের মান যদি 1 হয়, সাধারণত প্রাউড নাম্বারের উপর নির্ভর করে, প্রাউড নাম্বারের মান 1 হলে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো, হ্যাঁ এরপর সাব ক্রিটিক্যাল আছে, এরপর সুপার ক্রিটিক্যাল আছে, একের বেশি হলে মোস্ট প্রবাবলি সুপার ক্রিটিক্যাল, একের কম হইলে প্রাউড নাম্বার হচ্ছে সাব ক্রিটিক্যাল। কিন্তু এই লেমিনার ফ্লোর সাথে এই নাম্বারের বাদ দিয়েও
ক্রিটিক্যালের একটা সম্পর্ক আছে, অর্থাৎ এই রেনল্ড নাম্বারের সাথে ক্রিটিক্যালের সম্পর্ক আছে, যেটা আমি নেট ঘাটাঘাটি করে অনেক কষ্টে যেটা পাইলাম, 2100 বেশি হইলে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো, আর যদি 2100 কম হয় সেটা হলো নন ক্রিটিক্যাল, অর্থাৎ ক্রিটিক্যাল না। অর্থাৎ আমার কিন্তু ফ্লো 3 ধরনের, লেমিনার ফ্লো, ট্রানজিশন ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, এই হিসেবে অর্থাৎ নাম্বারের, কিন্তু ওই যে ক্রিটিক্যাল নন ক্রিটিক্যাল একটা ব্যাপার আছে এখানে, রেনল্ড নাম্বারের উপর নির্ভর করে, সেটা হচ্ছে 2100 বেশি হলে ক্রিটিক্যাল, আর 2100 কম হলে কি সেটাকে আমরা বলবো নন ক্রিটিক্যাল। সো আমাদের এই অনুসারে আমার মতে এই অপশন হবে ক্রিটিক্যাল ফ্লো। আর যেহেতু কারণ লেমিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো যেহেতু হচ্ছেই না, তার মানে আর সুইডিং ফ্লো বলতে আসলে তেমন কোনো ফ্লোর কোনো ইয়া নাই, সো আমাদের ক্রিটিক্যাল ফ্লো হবে। আর গৃহস্থলী সরবরাহে পানির সর্বোচ্চ অনুমোদিত ক্লোরাইডের পরিমাণ 250 ppm, এটা সবাই জানে। নিরাপদ খাবার পানির বিওডি হচ্ছে 0 ppm, কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বলা হয় বিওডি কত, সেক্ষেত্রে 0.2 ppm। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিওডি 5 এটা আর কি, হ্যাঁ 2 ppm হচ্ছে বিওডি 5 এটা। সো বিওডি 5 এর মান যদি চাইতো তাহলে 0.2 দিতাম, আর এখানে যেহেতু নিরাপদ খাবার পানি বিওডি চাইছে 0 ppm। আচ্ছা, এবার হচ্ছে পরবর্তীতে যদি আমরা যাই, সেটা হচ্ছে 1 মিটার চওড়া একটি আয়তাকার উইয়ারের উপর দিয়ে প্রবাহিত পানির স্থির হেড হচ্ছে 50 সেন্টিমিটার, প্রবাহের নির্গমন সহগ দেওয়া আছে 0.60, আর বলছে লিটার পার সেকেন্ডে প্রবাহ কত হবে। এখন কথা হচ্ছে আমরা সাধারণত কি জানি, সাধারণত বড় আকারের নচগুলাই হচ্ছে উইয়ার, বড় আকারের নচগুলোকে আমরা কি বলতে পারি, উইয়ার। সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে একটু খেয়াল করেন, আমরা উইয়ারের এই কিউ ইকুয়াল টু কিন্তু 2/3 সিডি বি রুট ওভার 2g এইচ টু দি পাওয়ার 3/2, এটা কিন্তু কিসের সূত্র, এটা কিন্তু নচের সূত্র। কিসের জন্য, নচের জন্য। আর যেহেতু নচ সাধারণত বড় আকারের নচটাই হচ্ছে আমাদের উইয়ার, তার মানে আমি কিউ ইকুয়াল টু কিউ, উইয়ারের সাধারণ সূত্র আমরা এটা লিখি, সাধারণত আমরা জানি সিডি বি রুট ওভার 2g এইচ টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে সাধারণত উইয়ারের সাধারণ সূত্র। তো উইয়ারের সাধারণ সূত্র আমাদের এটা জানা উচিত। আর একটা হচ্ছে ফ্রান্সিসের সাধারণ সূত্র, আর আবার বলতে পারি ফ্রান্সিসের সূত্র হচ্ছে 1.84, হ্যাঁ, ইন্টু হচ্ছে কত এল মাইনাস 0.1, এল মাইনাস 0.1 এন এইচ ইন্টু এইচ টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে আমাদের ফ্রান্সিসের সূত্র। এরপরে এখানে আরও আছে, বেজিনের সূত্র আছে। তো মূল কথা হচ্ছে আমি যেহেতু এই সূত্রে বসাইলেই, সাধারণ সূত্র বসাইয়ে দেখতেছি যে আমার সব ডাটা সাধারণ সূত্রে দেওয়া আছে, তো আমি সাধারণ সূত্রে বসাবো। আর যখন সিডি এর ভ্যালু দেওয়া থাকবে না, আর অর্থাৎ সিডি এর ভ্যালু যদি সাধারণত যদি 0.62 থাকতো, তাহলে আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে কাজ করতে পারতাম। সিডি এর ভ্যালু যেহেতু 0.6062 এর কম, তাহলে আমরা কিন্তু চাইলেও এই ভ্যালু দিয়ে কাজ করতে পারি না। তাহলে আমি এই ফর্মুলা যারা বসাইছেন তারা ভুল করছেন। আমাদের অবশ্যই সাধারণ সূত্র নিয়ে কাজ করতে হবে, 2/3 অফ সিডি বি রুট ওভার 2g এইচ টু দি পাওয়ার 3/2। আশা করি সবাই ক্লিয়ার। তার পরবর্তী কোশ্চেনে যদি যাই, এটা আমরা লিটার পার সেকেন্ডে বের করতে পারলাম। তার পরবর্তী কোশ্চেনটা আমরা যদি একটু ব্যাখ্যা করতে যাই, সেটা আমি কিন্তু গত ক্লাসটাতেও ব্যাখ্যা করছি। আমার আমি যে মডেলটা নিয়েছিলাম, অর্থাৎ আপনাদের জন্য একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে যে ভালোবাসা প্রকাশ করছিলাম ফ্রি একটা মডেল নিয়ে, হ্যাঁ, অনেক পরিশ্রমের মধ্যে মডেলটার খাতা কাটা, মূল্যায়ন করা, লাইভে গিয়ে ব্যাখ্যা দেওয়া, সেখানে কিন্তু আমার স্পষ্ট এই ম্যাথটা ছিল। একটি রেলপথ স্লিপার স্পেসিং 2 মিটার এবং চওড়া এর স্পেসিং এর 1/10 অংশ, ব্যালাস্টের গভীরতা কত। আমি জাস্ট হচ্ছে চওড়া এর স্পেসিং এর 0.3 অংশ দিছি, সবকিছুই ঠিক আছে। তাহলে ব্যালাস্টের গভীরতা কত, এখানে আমরা এস এর মান জানি 2 মিটার, তাহলে আমাদের এখানে যে চওড়াটা কি হচ্ছে, চওড়া হচ্ছে 2 ইন্টু 1/10 অংশ, তাহলে এখানে 0.2 মিটার। আমরা তাহলে ফর্মুলা কি জানি, ব্যালাস্টের গভীরতা হচ্ছে s মাইনাস b/2। আলটিমেট যদি ক্যালকুলেশন করি, ব্যালাস্টের গভীরতা কিন্তু 0.90 মিটার বা 90 সেন্টিমিটার। এটা আশা করি সবার হয়েছে, সবারই হওয়ার কথা। এবার আসি 26 নাম্বার কোশ্চেন নিয়ে আমার মারাত্মক অভিযোগ আছে। হ্যাঁ, আগে যেরকম একটা কোশ্চেন নিয়ে অভিযোগ ছিল, আগে কত নাম্বার কোশ্চেন নিয়ে যেন বলছিলাম, যেটা ওদের টেকনিক্যাল হবে, যেমন রেডিয়াস অফ জাইরেশন কোশ্চেন নিয়ে আমার অর্থাৎ কত নাম্বার 8 নাম্বার কোশ্চেন নিয়ে মারাত্মক অভিযোগ আছে। এটা টেকনিক্যালি ভুল, কারণ এটা সর্বনিম্ন রেডিয়াস অফ জাইরেশন অনুসারে অ্যান্সার নাই, তারপরেও আমরা সর্বোচ্চ রেডিয়াস অফ জাইরেশনটাই বের করে অ্যান্সার করছি। এখানেও অতিক্রমণে অর্থাৎ ওএসডি বা পিএইচডি, ওভারটেকিং সাইড ডিস্টেন্স, মূলত ওএসডি বা পিএইচডি ওভারটেকিং সাইড ডিস্টেন্স বা পাসিং সাইড ডিস্টেন্স বলছে। তো ওভারটেকিং সাইড ডিস্টেন্স বা পাসিং সাইড অতিক্রমণের কথা বললে কিন্তু ওভারটেকিং সাইড ডিস্টেন্স বা পাসিং সাইড ডিস্টেন্স বের করতে হবে, কিন্তু আমি এটা করি নাই।
নাম্বার ওয়ান হচ্ছে এটা পর্যাপ্ত ডাটা নাই। তারপরেও আমি যদি স্ট্যান্ডার্ড যে ডাটাগুলো মুখস্থ কিছু ডাটা আছে ওই ডাটাগুলো নিয়ে যদি আমি কাজ করি, তাহলেও আমাদের 4টা অপশনের মধ্যে কোনোটা অপশন নাই। একমাত্র এসএসডি বের করলে, অর্থাৎ স্টপিং সাইড ডিস্টেন্স যদি বের করি, তাহলে কিন্তু আমাদের এটা মিলে যাচ্ছে, মানে কাছাকাছি একটা মান আসতেছে। সেজন্য এসএসডি, তার মানে এটা তাদের টেকনিক্যাল ভুল। এই কোশ্চেনটা অতিক্রমণী শব্দ না থাকলে তখন কিন্তু এটা ভ্যালিড হইতো কোশ্চেনটা এক প্রকার ইনভ্যালিড আমার মতামত। সেটা হচ্ছে তারপরে আমি যেহেতু অ্যান্সার মিলানোর জন্য আমি দিছি, আমি জানি যে আমি যেহেতু লাইভে আসবো আমি ব্যাখ্যা করে দিব যে কোশ্চেন যে ইনভ্যালিড সেটা আমি অবশ্যই বলবো। অতিক্রমণের মানে অতিক্রমণ করলে, তারপর আমি কোশ্চেনটা হয়তো আমার একটু ঝাপসা কোশ্চেন আসার কারণে কে জানি এখানে অতিক্রমণ ছাড়া অন্য কোনো কিছু লেখা ছিল কিনা সেটা আপনারা ভালো বলতে পারবেন। আমার ওই ঝাপসা কোশ্চেন থেকে আমার কাছে যেটা মনে হলো অতিক্রমণে, যদি অতিক্রমণে থাকে তাহলে অবশ্যই ওএসডি বা পিএইচডি চাইছে। আর ওএসডি এবং পিএইচডি সঠিক ডাটা দেওয়া নাই, সব ধরনের ডাটা দেওয়া নাই। স্ট্যান্ডার্ড কিছু ডাটা আমরা ধরতে পারি, হ্যাঁ, সেগুলো মুখস্থ ডাটা সেগুলো। আর ওএসডি পিএইচডি গুলো মোটামুটি অলমোস্ট 1 পৃষ্ঠার কাছাকাছি হবে। সো কোশ্চেনটা এক প্রকার আপনাদের উপরে চাপ বা আমি মনে করি এক প্রকার অত্যাচার হয়েছে, কারণ এই টাইপের কোশ্চেন 1 ঘন্টার ভিতরে এত ক্রিটিক্যাল কোশ্চেন বা এত বড় বড় কোশ্চেন দেওয়াটা এটা এক প্রকার অন্যায় হয়েছে। কারণ কি, আপনি মেধা চেক করবেন, বেসিক চেক করার জন্য অঙ্কের অভাব নাই, অঙ্কের অভাব নাই। আমার মডেলের কোশ্চেনটাই দেখবেন, আমিও তো কোশ্চেন করছি, হ্যাঁ, আমি কিন্তু আলহামদুলিল্লাহ স্টুডেন্টদের কিন্তু বেসিক চেক করা গেছে, ওরা কিন্তু সবাই কিন্তু স্যাটিসফাই, সবাই আমার বলছে ভাই কোশ্চেন ওদের পছন্দ হয়েছে। কিন্তু জিনিসটা হচ্ছে মানে বেসিক টাইপের, সে তারা কিন্তু আহামরি মার্কস পায় নাই, আহামরি মার্কস পায় নাই। আমার কোশ্চেনে 50-র উপর হয়তো 2-3 জন পাইছে, কিন্তু তারপর কিন্তু সবাই স্যাটিসফাইড হয়েছে। অলমোস্ট প্রায় সব মিলে এখন পর্যন্ত প্রায় 50 জনের মতো পরীক্ষা দিয়েছে আমার ওই কোশ্চেনে। তার মানে ওই 50 জনের অভিজ্ঞতা থেকে আমি বললাম আর কি। সো আপনাদের জন্য কোশ্চেনের যে ভয়াবহতা সামনে রিটেন কোশ্চেন অপেক্ষা করতেছে, আমি আলোচনা করব, তখন বুঝবেন। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে এই 27 নম্বর কোশ্চেন নিয়েও কিছু কনফিউশন প্রচলিত আছে। সেটা হচ্ছে রোটারি ইন্টারসেকশন, চক্রাকার সন্ধি ডিজাইন করার সময় ট্রাফিকের পরিমাণ কত। এখন এটা সর্বনিম্ন হচ্ছে 500, সর্বোচ্চ হলো 3000। এটা হলো আপনার একটা ইংলিশ বই থেকে প্লাস হলো ওয়েবসাইট থেকে আমি একটু ঘাটাঘাটি করে বের করলাম। সো সর্বনিম্ন মিনিমাম 500, ম্যাক্সিমাম হলো 3000। তো আমি সেই প্রযুক্তি বা কিছু কিছু বইয়ে, ডিপ্লোমার কিছু কিছু বইয়ে দেখেছে 1000 থেকে 1200। হ্যাঁ, তো আমার যেটা হচ্ছে এটা কি অ্যাভারেজ ভ্যালু আদৌ হবে কিনা, ওইখানে কিন্তু আবার 1000 থেকে 1500 এরকম কিছু অপশন ছিল। সেটা আমি আই এম নট ক্লিয়ার। সো আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু 500 এবং 3000, তাহলে সর্বনিম্ন 500, সর্বোচ্চ 3000, তাহলে একমাত্র এই অপশনে ছিল 500 থেকে 1000। এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি অপশন এ সঠিক উত্তর, 500 থেকে 1000। হ্যাঁ, সো এখানে যে বিভিন্ন প্রযুক্তি হইতে আরও কিছু বিভিন্ন বইয়ে কিন্তু লেখা আছে 1000 থেকে 1200। সেটা সঠিক ব্যাখ্যা আমার জানা নাই, সেটা কেন 1000 থেকে 1200, কারণ এখানে তো অ্যাভারেজ কথা বা অন্য কোনো কিছু বলে নাই। তো আমি যেহেতু আমার সর্বনিম্ন বলা নাই, সর্বোচ্চ বলা নাই, সেটাও একটা ব্যাপার আছে। তারপর আমি ধরে নিলাম যেহেতু আমার ইনডিরেক্টলি জানা আছে সর্বনিম্ন 500, সর্বোচ্চ 3000, তাহলে আমি 500 যে অপশন আছে আমি সেই অপশন দিতেই পারি। এটা হলো আমার অভিজ্ঞতা বা আমার ব্যাখ্যা। এবার আসি কোনো মৃত্তিকা নমুনার ভয়েড রেশিও। আমার মডেলে এই কোশ্চেনটাও আমি দিছি, এসএসডির কোশ্চেনটাও দিছি, রেলপথ স্লিপারের কোশ্চেনটাও দিছি আমার মডেলে। হ্যাঁ, আমার মডেল থেকে কোন কোন কোশ্চেনগুলো আপনার একদম মোটামুটি অলমোস্ট দেখেন। আমার মডেল থেকে কিন্তু আমি স্পেসিং, এসএসডি, এরপরে ভয়েড রেশিওর ম্যাথ, এর পরবর্তীতে এই দিকে যদি আমি বিওডির ম্যাথ, এরপরে ওই যে আয়তাকার উইয়ার বা নস টাইপের ম্যাথ, হ্যাঁ, এর পরবর্তীতে যেমন রডের ওজন নির্ণয়, এর পরবর্তীতে মোটামুটি কিন্তু আমি এই টাইপের ম্যাথ। তারপরে ইটের গাঁথুনিতে কয়টা ইট লাগবে, হ্যাঁ, রেডিয়াস অফ জাইরেশন, মুভমেন্ট অফ ইনার্শিয়া, এই জাতীয় ম্যাথগুলো কিন্তু অলমোস্ট আমার মডেলের কোশ্চেনটা দেখলে আপনারা বুঝবেন বা ব্যাখ্যাটা দেখলে বুঝবেন, সবগুলোই কিন্তু আমার মডেলের এমসিকিউ কিন্তু অলমোস্ট কপি টু পেস্ট হয়েছে। আমার মডেল থেকে কপি টু পেস্ট বলতে পারি। আর আমি যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে কোর্সটা পরিচালনা করছিলাম, এখান থেকে আলহামদুলিল্লাহ 51 এবং 52 নম্বর ম্যাথ ছাড়া সবগুলোই আমার আলোচনার বাইরে কিছু আসে নাই। হ্যাঁ, কিন্তু হয়তো চাপের কারণে অনেকে সঠিকভাবে অ্যান্সার নাও করতে পারে, কিন্তু আমার আলোচনার বাইরে কিছু আসে না। এখন দেখেন ভয়েড রেশিও দেওয়া আছে, নমুনাটির পরোসিটি কত। পরোসিটি সমান আমরা জানি ই ডিভাইড বাই 1/e। তাহলে আমার ভয়েড রেশিওর মান 0.35, আর এটা হচ্ছে 1 + 0.35। তাহলে ক্যালকুলেশন করলে আমি এখান থেকে পাচ্ছি যে 0.259 সামথিং, অর্থাৎ 0.26, অর্থাৎ 26%। আশা করি ক্লিয়ার। এই টাইপের আমি দিছিলাম, অবশ্য আমার মডেল দিছি, পরোসিটি দেওয়া আছে, মানে ভয়েড রেশিও কত, আর ওনারা এখানে দিছে আমার মডেলের উল্টা আর কি, ভয়েড রেশিও দেওয়া আছে, পরোসিটি কত। সো
আমি কোশ্চেন নমুনা মোটামুটি কিন্তু অনেকটা আমার ফরম্যাটেই হয়েছে, যদিও জাস্ট হলো ওনারা কোশ্চেন কিছু ফ্যাসাল কোশ্চেন দিয়ে দিছে যেটা স্টুডেন্টদের জন্য খুব ক্ষতিকর হয়ে গেছে। তারপরও আশা করতেছি স্যার আপনার পাশের বিল্ডিং থেকে আসি আপনার সাথে। হ্যাঁ রফিকুল ইসলাম, ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। সো এবার আসি আমরা সার্ভিং এর এই ম্যাথটা, এটা এটা কিন্তু খুবই পরিচিত। আর আমার কাছে কেন জানি মনে হলো যারা কোশ্চেনটা করছে তাদের কাছে প্রযুক্তি গাইডটা সম্ভবত আছে, কারণ এমসিকিউ প্লাস রিটেন কিছু কিছু কোশ্চেন হুবহু কপি টু পেস্ট প্রযুক্তি গাইড থেকে উঠাই দিছে। সো এই অঙ্ক করতে করতে অনেকের মুখস্থ হয়ে গেছে। আমরা কি জানি এখানে দেওয়া আছে যদি 260 মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ 210 মিটার হয় তাহলে বেয়ারিং কত। এখন একটু খেয়াল করি, অক্ষাংশ দ্রাঘিমাংশ নিয়ে একটু হালকা আলোচনা করতেই পারি যেহেতু ব্যাখ্যা দিচ্ছি। এখানে একটু খেয়াল করেন, আমি যদি এই পয়েন্টে যদি আমাদের এটা যদি লাইনটা হয় তাহলে এই লাইনটা এটা এই আমার অক্ষাংশ কাকে বলে, উত্তর দক্ষিণ রেখা বরাবর যেটা যাচ্ছে সেটাকে আমরা অক্ষাংশ বলি, আর পূর্ব পশ্চিম রেখা বরাবর যেটা যাচ্ছে সেটাকে আমরা দ্রাঘিমাংশ বলি। তাহলে আমি যদি এটা যোগ করি তার মানে আমার এই বরাবর যেটা পূর্ব পশ্চিমে যেটা সেটাকে আমরা দ্রাঘিমাংশ বলি, উত্তর দক্ষিণে যেটা সেটাকে আমরা অক্ষাংশ বলি। আর আমরা জানি থিটাটা হচ্ছে সাধারণত রেডিউস বেয়ারিং, আর থিটা সবসময় উত্তর বা দক্ষিণ রেখার সাথে, এটা হচ্ছে উত্তর রেখা আর এটা হচ্ছে দক্ষিণ রেখা, নিচের দিকে অর্থাৎ উপরের রেখাটা উত্তর নিচের রেখাটা দক্ষিণ, উত্তর বা দক্ষিণ রেখার সাথে কাজ করে। তাহলে আমরা মেকানিক্সের ভাষা কি জানি, যার সাথে কোন সে কস, তাহলে আমার সামেশন অফ এল সমান কি হবে, এই এল কস থিটা, আবার যার সাথে কোন সে হচ্ছে সাইন, তাহলে হচ্ছে এল সাইন থিটা। তাহলে এই দুটো ফর্মুলা কাজে লাগে আমরা কাজ করব মূলত এই যে এল কস থিটা দিকে, যেহেতু আমাদের অক্ষাংশ দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট থিটাটা বের করার হলো মূল ফ্যাক্ট। তাহলে এখানে কিন্তু এটাই করছি, লাইনের অক্ষাংশ সামেশন অফ এল ইকুয়াল টু আমরা লিখতে পারি এল কস থিটা। এখানে সামেশন অফ এল এর মান দেওয়া আছে আমাদের 260, অক্ষাংশ 210, এখানে লেন্থ দেওয়া আছে 260 মিটার। সো এখান থেকে থিটার মান 36 ডিগ্রি আসে। এখন এখানে মজার ব্যাপারটা হচ্ছে এই 36 ডিগ্রি কিন্তু এটা কি আসছে, এটা কিন্তু সাধারণত রিডিউসড বেয়ারিং, যদি আমাদের অপশনে সরাসরিভাবে ছিল, যদি এখানে পূর্ণবৃত্ত বেয়ারিং বলতো দিক অনুসারে, যেহেতু দুইটাই পজিটিভ, হ্যাঁ অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করলে দেখবেন দুইটাই পজিটিভ, তার মানে উত্তর দক্ষিণ রেখা উত্তর পূর্বই পড়তো, আর উত্তর পূর্ব পড়লে প্রথম কোয়াড্রেন্টে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের রিডিউসড বেয়ারিং যা হোল সার্কেল বেয়ারিংটা। হ্যাঁ সো বেয়ারিং নিয়ে অন্য এক সময় আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি মানে বেয়ারিংয়ে যার যত প্রবলেম থাকবে কোনো দিনে সমস্যা হবে না, যদি আপনারা চান, আর আপনারা না চাইলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ আমি সহযোগিতার মনোভাব নিয়ে আসি। এই দেখেন 1 মার্কের একটা কোশ্চেন দিচ্ছি আপনাদের জন্য, এটা কিন্তু মোটামুটি কিন্তু আপনি এই কাজটুকু করতে হবে। এখন এই কাজগুলো যে করতে হবে সেটা কি, সবাই একটু শেয়ার করতে পারেন, ভিডিওটা শেয়ার করলে আপনাদের জন্য একটু সুবিধা, আমার জন্য আমার একটু ভালো লাগলো এতটুকুই আর কি। আপনাদের বন্ধু বান্ধবরা একটু উপকৃত হলেন ভিডিওটা, আশা করি সবাই শেয়ার করবেন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দিবেন। আমরা চাচ্ছি গ্রুপ থেকে, আমার কিন্তু ইচ্ছা আছে কিছু লাইভ ক্লাসের ব্যবস্থা করা, ভবিষ্যতে ভালো কিছু করা, যদি আপনাদের সহযোগিতা পাই। আর সহযোগিতা আপনাদের যদি ওরকম ইচ্ছা না থাকে তাহলে আমিও সমস্যা নাই, অতটুকুতে যাব না। তো এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে 30 মিটার শিকল দিয়ে মেপে 1:12 ঢাল বিশিষ্ট ভূমিতে কোনো জরিপ রেখার দৈর্ঘ্য পাওয়া গেল 392.5 মিটার। পরে যাচাই করে দেখা গেল যে শিকলটি 7.5 সেন্টিমিটার ছোট ছিল, তাহলে রেখা সংশোধিত বেয়ারিং কত। এখানে কেন 1:12 ঢাল দেওয়া আছে, আর এই ঢালে যেই কোনটা পাওয়া গেছে, বাহুটা পাওয়া গেছে বা রেখার দৈর্ঘ্য পাওয়া গেছে সেটা হচ্ছে দেখেন একটু অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 392.5 মিটার। তাহলে আমরা এখানে টেন থিটা ইকুয়াল টু কি জানি, লম্ব বাই ভূমি, এখান থেকে থিটার মানটা বের করলাম 4.76 ডিগ্রি। তাহলে আমার এখানে কি দরকার, আমার এখানে দরকার এই যে দেখেন 392 যার সাথে কোণ সৃষ্টি করবে সে কিন্তু cos, আমার ভূমি বরাবর যেহেতু মান দরকার, কারণ আমি তো সমতল ভূমিতে জরিপ কাজটা সমতল ভূমিতে করব, ঠিক না। আমি তো এখানে জরিপ কাজটা কিতে করব না, অবশ্যই জরিপ কাজটা আমি হাইট বরাবর বা অ্যাঙ্গেলের ঢালে করতেছি না, সো শিকল জরিপ করতেছি। যেহেতু কন্ট্যুর করলে কন্ট্যুর হিসাব নিকাশ আলাদা, বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমার শিকল জরিপের মানে জরিপের অন্যান্য ধাপে কিন্তু আমরা ঢালও করতে পারি। কিন্তু এখানে আমাদের যেটা দরকার, এখানে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে অ্যাঙ্গেলে যেটা থাকলে সেটাকে আমরা শিকল জরিপ যেতে করবো আমরা ভূমির সমান্তরালে বা ভূমির সমতলে করব। তাহলে ভূমির সমতলে যদি করি 392.5 cos থিটা, থিটা হচ্ছে 4.76 ডিগ্রি, তাহলে আমাদের এই ভূমি বরাবর মানটা চলে আসছে 391.14 মিটার। এই 391.14 মিটারটা আমাদের কি, এটা কিন্তু আপাত দৈর্ঘ্য, কারণ আমার রেখার প্রকৃত দৈর্ঘ্য বা সংশোধিত দৈর্ঘ্যটা কিন্তু দরকার, মানে সংশোধিত দৈর্ঘ্য হওয়ার পরে কত। কারণ কি, এটা যে আপাত দৈর্ঘ্য কিভাবে বুঝছি, বলছে যে যাচাই করে দেখা গেল শিকলটা দিয়ে যে মাপছে যখন এই ঢালে মাপার পরেও কি ছিল, শিকলটা একটু ছোট ছিল, তার মানে শুরু থেকেই ছোট ছিল, তার মানে শুরুতে এল প্রাইমের মান হচ্ছে 30 মাইনাস 7.5 মিটার নিয়ে নিলাম। একটা জিনিস মনে রাখবেন, এই এল এর মান কিন্তু 30 মিটার, কারণ শিকল দিয়ে মাপছে। এই ভুলটা অনেকে করে, এল এর মান 5টা জিনিসের বাইরে কখনো হবে না, 30 মিটার, 20 মিটার,
25 মিটার, 66 ফিট, 100 ফিট। এই 5টা জিনিসের বাইরে প্রকৃত দৈর্ঘ্য এল কখনোই হবে না। এবার ভাষাগত কারণে অনেক কিছু অন্যরকম বুঝাইতে পারে, আপনারা বুঝে নিতে হবে। মনে রাখবেন, শিকলের প্রকৃত দৈর্ঘ্য বাজার স্ট্যান্ডার্ড যেটা পাওয়া যায় সেটা কখনোই চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হবে না। সবসময় এই 5টা জিনিস হবে। কারণ আমি প্রকৃত দৈর্ঘ্য কীভাবে চেঞ্জ করব, এটা অনেকে কিন্তু এই ভুলটা করে ফেলে। কোশ্চেনে দেওয়া থাকে, একটু কোশ্চেনে ভাষা বুঝতে পারে না, যার কারণে এল এর মানও দেখা গেছে কম বেশি ধরে ফেলেছে। আমরা কম বেশি ধরতে পারবো না। তাহলে আমরা মোটামুটি যেটা করতে পারতেছি, এল এর মান 30 মিটার, 20 মিটার, 25 মিটার, 66 ফিট, 100 ফিটের বাইরে হবে না। কারণ কি, 30 মিটার, 20 মিটার, 25 মিটার এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মেট্রিক শিকল বা মিটার শিকল। 66 কি? 66 ফিট হচ্ছে আমাদের ঘন্টার শিকলের দৈর্ঘ্য। আর 100 ফিটটা কি? 100 ফিট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য। সো আশা করি ক্লিয়ার। তো আমাদের এই ছিল আমাদের। এরপর আমরা কি জানি? আমরা জানি যে আপাত গুণন আপাত সমান প্রকৃত গুণন প্রকৃত। যেমন প্রকৃত দৈর্ঘ্য গুণন প্রকৃত রেখার দৈর্ঘ্য, আপাত দৈর্ঘ্য গুণন আপাত রেখার দৈর্ঘ্য। মনে রাখবেন, এই সূত্র আপনাদের মুখস্থ করতে হবে না। অনেকে এল বাই এল প্রাইম নাকি এল প্রাইম বাই এল হবে, ডি বাই ডি প্রাইম হবে নাকি ডি প্রাইম বাই ডি হবে, এগুলো নিয়ে হেজিটেশন থাকে। কিচ্ছু দরকার নাই ভাই, আজকে থেকে শিখে যান। সেটা হচ্ছে আপনি সবসময় লিখবেন যে আপাত গুণন আপাত সমান প্রকৃত গুণন প্রকৃত। মানে অলওয়েজ এটা মনে রাখবেন, দেখবেন যে আপনার অঙ্ক কোনোদিন ঝামেলা হবে না। এবার যে রেখার সাথে দৈর্ঘ্য তুলনা করেন, তাহলে এল ডট মানে শিকলের সাথে যদি রেখার তুলনা করেন তাহলে এল ইন্টু ডি, অথবা আপনি যদি এল স্কোয়ার হ্যাঁ ইন্টু এ প্রাইম ইকুয়াল টু এল স্কোয়ার ইন্টু এ, অথবা যদি আপনি ডি স্কোয়ার ইন্টু এ প্রাইম ইকুয়াল টু ডি স্কোয়ার ইন্টু এ, অর্থাৎ আপনি এই সূত্রগুলো আপনার আলাদাভাবে মুখস্থ করতে হচ্ছে না। আপনি জাস্ট হচ্ছে একটা জিনিস মাথায় সেট করে নেবেন, সেটা হচ্ছে আপাত গুণন আপাত ইকুয়াল টু প্রকৃত গুণন প্রকৃত। আশা করি ক্লিয়ার। এই ছিল আমাদের এমসিকিউর আলোচনা। এবার আসি ননের আলোচনা। আমি করব না, ননের আলোচনা আপনারা দেখে নেবেন যে এগুলো আসলে মুখস্থ একদম কপি টু পেস্ট বোর্ড কোশ্চেন। অর্থাৎ আমাদের কি কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদের যে প্রশ্ন ব্যাংক একদম কপি টু পেস্ট। আমি আগেও ডিক্লেয়ার দিছি যে আপনারা প্রশ্ন ব্যাংকের বাইরে কিছুই পড়বেন না, কপি টু পেস্ট হবে। এবার আসি যত দোষ নন্দ ঘোষ 51 নাম্বার ম্যাথ এবং 52 নাম্বার ম্যাথ, যেটা নিয়ে সবাই বলে ফানিতে নাকি আগুন লাগছে। যেই দুইটা ম্যাথের কারণে ফানিতে আগুন লাগছে, সবচাইতে বুদ্ধিমান সে যে এই দুইটা ম্যাথ অ্যাভয়েড করে যাইতে পারছে। 51-52 অ্যাভয়েড করা ছাড়া আর কোশ্চেন কঠিন হয় নাই। এক কথায় বলি, কোশ্চেন হয়তো বড় হতে পারে, কিন্তু এতটুকু আপনাদের কভার করেই আসতে হবে। 51-52 কোশ্চেনটা একটু জটিল হয়েছে, বুঝতে অসুবিধা, প্লাস অঙ্ক বড়, এছাড়া আর কিছু হয় নাই। মজার ব্যাপার হচ্ছে 51 নম্বর অঙ্ক নিয়ে আমি যতই গবেষণা করে দেখলাম যে আমার এখানে একটু খেয়াল করেন, ওরাই কিন্তু এটা দেওয়া আছে, আমার এই বি এর মান দেওয়া আছে, তলদেশের প্রস্থ দেওয়া আছে 5.25, আর প্রিবোর্ডের মান দিয়েছে 0.30। বলছে যে এটা নকশার প্রিবোর্ড লেভেল, প্রিবোর্ডের উপরে যেটা এই লেভেলটার প্রস্থ নির্ণয় করতে বলছে। এখন এই খালটা দিয়ে যেই পরিমাণ পানি প্রবাহিত হবে তার ভেলোসিটি দেওয়া আছে, আবার এই খালের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি পরিমাণ পানি, তার নির্গমন দেওয়া আছে 20 মিটার কিউব পার সেকেন্ড। আর এখানে এই যে আইএস রিডিং, বিএস রিডিং, বিএমআরএল, এগুলোর ভাই কোনো কাজ নাই। কারণ আপনি এগুলো হয়তো এখানে মিনসি লেভেল থেকে এগুলো নিয়ে কাজ করবেন, আলটিমেটলি আপনার তো আমার দরকার কি, আমার তো তলদেশে প্রশ্ন দেওয়া আছে, এটা সাপেক্ষে আমার খালে সব ডাটা দেওয়া আছে। সো আমি এই এমএসএল পর্যন্ত এই কোশ্চেন এতটুকু ওরা না লিখলেও পারতো, শুধুমাত্র হেসিটেশনের জন্য বা আছে, এগুলো সিস্টেম দিয়ে কাজ করে আপনি এক পর্যায়ে সে এটাই আসবে। এক পর্যায়ে গিয়ে আপনার কিন্তু ক্যালকুলেশন এখানে বি এর মান আপনি 5.25 এটা চেকিং দিয়ে এটাই আসবে। তারপর আপনার দরকার নাই এতটুকু প্রশ্ন নিয়ে টেনশন করার। তাহলে আপনার খালের তলদেশে প্রস্থ দেওয়া আছে, আর আমাদের নির্গমন দেওয়া আছে, পানির ব্যাগ দেওয়া আছে, প্রিবোর্ডের পরিমাণ দেওয়া আছে। তো আমরা এখানে এই খাল দিয়ে যেই পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি, কিউ ইকুয়াল টু এভি। তাহলে কিউর মান দেওয়া আছে 20 মিটার কিউব পার সেকেন্ড, আর এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু কিন্তু আমরা বলতে পারি বিএইচ কিউব বাই বিএইচ ইন্টু, যেহেতু ট্রাপিজয়েডাল সেকশন তাহলে আমরা বিডি প্লাস এসডি স্কোয়ার অথবা বিএইচ প্লাস এসএইচ স্কোয়ার। হ্যাঁ, আর ভেলোসিটির মান 1। তাহলে এখান থেকে দেখেন এস এর মান জানেন ঢাল 2, ক্যালকুলেশন যদি আপনি করেন আলটিমেটলি কি আসতেছে, আলটিমেটলি এইচ এর মান 2.11 মিটার, নেগেটিভেরটা গ্রহণযোগ্য না। তো এখন আমার টোটাল হাইট কত আসতেছে, টোটাল হাইট আসতেছে 2.11 প্লাস 0.30, যোগ করলে আমার 2.41 মিটার। এবার আমি যেহেতু আমার এই হাইটটা জানি, তো আমরা পুকুরের অঙ্কের ক্ষেত্রে কি করি, বা খাল বা পুকুরের ক্ষেত্রে যে তলদেশের প্রস্থের সাথে যদি আমরা 2SD যোগ করি, সেটাও কিভাবে আসছে সেটা যদি আপনাদের একটু যদি আমি দেখানোর চেষ্টা করি একটা ট্রাপিজয়েডাল সেকশনের ক্ষেত্রে। দেখেন এটা হচ্ছে আমাদের ডি বা এইচ, আর এটা হলো আমাদের বি, এটা হলো আমাদের ডি বা এইচ। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের টোটালটা বি। তাহলে আমার দরকার কোনটা, এতটুকু আমি ধরলাম এক্স। তো এটা যদি এক্স হয় এটাও হবে এক্স, এখানে ঢাল ছিল 1/s।
তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই ছোট ত্রিভুজের দুইটা ত্রিভুজ কিন্তু একটা লম্ব, তাহলে আমি এটাকে লিখতে পারি কি, এটা লিখতে পারি লম্ব বাই ভূমি। আর এখানে কি লিখতে পারি এখানে একটু খেয়াল করি, এটার ক্ষেত্রেও কিন্তু লম্ব এস ভূমি এক্স, তাহলে লম্ব এ ভূমি এক্স, তার মানে এক্স ইকাল টু আমরা লিখতে পারি এস এস। তাহলে আমার এই বি ইকাল টু কি দাঁড়াচ্ছে, বি ইকাল টু দাঁড়াচ্ছে বি প্লাস এক্স প্লাস এটাও এক্স দিলে আমি টোটাল বি পেয়ে যাচ্ছি। তাহলে বি এর মান বি থাকলো, এক্স এর মান এস এস, এক্স এর মান এস এস, তার মানে বি প্লাস টু এস এইচ। তার মানে এখানে একটু খেয়াল করেন, এস এর মান জানি, এস এর মান জানি, তাহলে আমি কিন্তু বি এর মান পেয়ে গেলাম আলটিমেটলি 14.89 মিটার। এটা কেউ আনসার করতে পারছে কিনা আমার জানা নাই। আর অবশ্যই পারতে পারে, অবশ্যই পারতে পারে, পারাটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না যদি সে বুঝে থাকে। কারণ এটা চিন্তা করেন এখন কিন্তু খুব সহজ লাগতেছে, নর্মাল একটা আলোচনা, কিন্তু এই দুইটা দিয়ে কিন্তু পানিতে আগুন লাগাই দিছে 51 নাম্বার আর 52 নাম্বার অঙ্কতে। এবার আসি আমরা 52 নাম্বার ম্যাথ, যেটা নিয়ে মানে আমরা অনেকে বুঝেই উঠতে পারি না যেটা আসলে কি করব। এখানে দেখেন ক্রেস্ট এলিভেশন দেওয়া আছে, বাদের বার্ম এলিভেশন দেওয়া আছে, ক্রেস্ট উইথ দেওয়া আছে। আমি পুরো ফিগারটা আঁকি না, এই দিক দিয়ে কিন্তু আপনার যে কিছু কথা আরও আছে, হ্যাঁ আপনার এই যে এটা কি বলে হিল, এর পরবর্তীতে আরও কি আরেকটা কি জানি বলে, এই দুইটা জিনিস আমার একজাক্ট খেয়াল নাই এখন, যে এই দিক দিয়েও জায়গায় ফিগার যখন আমি আঁকবো, হ্যাঁ এই দিক দিয়ে কিন্তু আরও আছে, এই জিনিসগুলো কিন্তু আমি আঁকি নাই, হ্যাঁ আপনারা যেন ভয় না পান এই জন্য আঁকি নাই, মূল কথা হচ্ছে এটা। তো এত কিছু দরকার নাই, এখানেও এই তিনটা ফিগার আগে আঁকতে হবে। এই অঙ্কটা করার জন্য এই তিনটা ফিগার যে বুঝবে সে অঙ্কটা বুঝবে। আর আপনার এখানে অনেক ডাটা দেওয়া আছে, সব ডাটা অনুসারে আপনার এই কিন্তু এই যে এলিভেশনগুলো ওরা বের করে দিছে। যদি এই এলিভেশনগুলো বের করে না দিত অঙ্ক আরও কঠিন করতে পারতো। এই ডাটাগুলা মনে করেন ডাটাগুলো দিয়ে দিল, এলিভেশনের ঘরটাও খালি রাখলো, সেই ক্ষেত্রে আপনার এলিভেশনগুলো বের করতে হতো। তো আমরা যদি প্রথম হচ্ছে আমি ফিগার অনুসারে যেটা হচ্ছে আমার যে বারটা, এই বাদের ক্রেস্ট উইথ জানি 5 মিটার, হ্যাঁ আর এটা হচ্ছে কি বলছে আমাদের ক্রেস্ট এলিভেশন হচ্ছে 17 মিটার, এই যে বার্ম হচ্ছে এই অংশটুকু, বার্ম এলিভেশন হচ্ছে 15 মিটার। তাহলে এই ডাটাগুলো দেওয়া আছে, এগুলো আমাদের বার্মের উইথ দেওয়া আছে 5 মিটার। তো আমাদের এত কিছু আমাদের দরকার নাই, যেহেতু আমাদের এলিভেশন দেওয়া আছে আমরা এলিভেশন নিয়ে কাজ করব মূলত। এলিভেশনগুলো কি দেখেন, এই যে এগুলো কিন্তু লঙ্গিটিউডিনাল ডিস্টেন্স, অনেক জায়গায় দেখলাম সলিউশন দিয়েছে ওরা লঙ্গিটিউডিনাল ডিস্টেন্সটাকেই ওরা ডি ধরে নিছে, ভাই এটা সম্ভব না, হ্যাঁ ডেপথ বা হাইট এটা সম্ভব না, কারণ এটা লঙ্গিটিউডিনাল ডিস্টেন্স, লঙ্গিটিউডিনাল ডিস্টেন্স এখানে কোনো কাজই আসবে না। আপনার রোডটা লম্বা লম্বিভাবে আপনি যখন হিসাব করবেন এটা তো অনেক বিশাল, তো আপনি এই ক্ষুদ্র একটা অংশ নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, এটা হচ্ছে জাস্ট এই ডিস্টেন্স, লঙ্গিটিউডিনাল ডিস্টেন্স আপনার 0, 5, 10, 20, 31.5, 35 মিটার দেওয়া আছে। প্রত্যেকটা দেখেন আমি ফিগারটা আঁকছি, প্রথম 13.01, পরটা একটু কম, পরেরটা কম, এরপরটা আবার বেশি 13.02, এইভাবে এই ফিগার থেকে আঁকার পরে এটা হচ্ছে প্রি ওয়ার্ক, এটা ছিল আমাদের কি ছিল প্রি ওয়ার্ক, আর এরপরটা কি ছিল এটা ছিল আমাদের পোস্ট ওয়ার্ক। তাহলে এই প্রি ওয়ার্ক পোস্ট ওয়ার্কের মাধ্যমে দুইটার আমি প্রি ওয়ার্কে যা করলাম পরে পোস্ট ওয়ার্ক যা করলাম, দুইটার পার্থক্যটা বের করলে আমাদের নেট ক্রস সেকশনাল এরিয়াটা পাওয়া গেছে। এখন প্রি ওয়ার্কটা কিভাবে করছি, যেহেতু এগুলো একটু খেয়াল করেন, এগুলো কিন্তু মূলত ট্রাপিজয়েডাল সেকশন, খেয়াল করছেন এই জিনিসগুলো কিন্তু ট্রাপিজয়েডাল সেকশন, বা এই যে এটা দেখেন এই যে ক্রেস্ট, আমার প্রত্যেকটার কাজে কিন্তু এই ক্রেস্ট বরাবর করতে হবে, মানে ক্রেস্ট যে ক্রেস্ট আছে মানে সর্বোচ্চ চূড়া পর্যন্ত, এই চূড়া পর্যন্ত কিন্তু আমার প্রত্যেকটা কাজ করতে হবে, একটু খেয়াল করেন। তার মানে আমার প্রত্যেকটার ক্ষেত্রে উইথ হচ্ছে 5 মিটার, সো উইথ নিয়ে আমার কোনো সমস্যা না, আমি বি পেয়ে গেলাম। হ্যাঁ এবার আমরা বিএইচ প্লাস এস এস স্কোয়ার অথবা বিডি প্লাস এস ডি স্কোয়ার, এখানে আমাদের এইচ দরকার, অ্যাভারেজ হাইট বা অ্যাভারেজ ডেপথ যেটা, তো অ্যাভারেজ ডেপথ হচ্ছে আপনি দেখেন এটা এবং এটার ডেপথ, তাহলে 13.01 প্লাস 13/2 দিলে আপনি অ্যাভারেজ হাইট পেয়ে যাচ্ছেন। পরটা 13 প্লাস 13/2, পরটা 13 প্লাস 13.02/2, পরটা 13.02 প্লাস 13.01/2, পরটা 13.01 প্লাস 13/2, অর্থাৎ আপনি এখান থেকে এই ফিগার থেকে আপনি অ্যাভারেজ হাইটগুলো বের করতে হবে, তখন বুঝতে সুবিধা হবে, ফিগার টাকলে বুঝবেন যে আসলে কি করতে হবে। তা আপনি এখানে এবার বিএস প্লাস এস এস স্কোয়ার দিয়ে এরিয়াটা পেয়ে গেলেন, এরিয়া পাওয়ার পরে টোটাল এখান থেকে এত মিটার স্কোয়ার পাইলেন, এটা প্রি ওয়ার্ক। পোস্ট ওয়ার্কের সেম কাজ, ওরা এলিভেশন দেওয়া আছে, এই নির্দিষ্ট দূরত্ব আছে, এই দূরত্বগুলোর কোনো কাজ নেই ভাই, এগুলো হচ্ছে লঙ্গিটিউডিনাল ডিস্টেন্স, তো লঙ্গিটিউডিনাল ডিস্টেন্স আমাদের এখানে আসতেছেই না, আমাদের দরকার কি হাইট ডেপথ, হাইট বা ডেপথ, অথবা আমাদের দরকার উইথ। তাহলে আমরা উইথ তো ডিসিশন নিয়ে নিলাম, যেহেতু আমাদের কি ক্রেস্ট, এই ক্রেস্ট উইথ বরাবর কাজ করতে হচ্ছে, তাহলে এখানেও সেম এই 13.01 আর 15 এর গড়, 13.01 আর 15 এর গড় অ্যাভারেজ, আবার এখানেও কি 15 আর 15 এর গড়, দেখেন পরটা 15 হচ্ছে, এরপরটা কি এই দেখেন 15 আর 17 এর গড়, এরপরটা হচ্ছে 17 আর 17 এর গড়, এই দেখেন এই যে প্রথমটা কিন্তু এই যে কি করছি 13.01, 15 গড় করলে হচ্ছে 14.005, 15 আর 15 গড় করলে 15,
15 আর 17-র গড় করলে 16, 17 17-র গড় করলে 17, 17 আর 13-র গড় করলে 15, 13 আর 13-র গড় করলে 13, মানে এভারেজ হাইটটা বের করবে। এই ফিগারটা আঁকতে পারলে আপনি এভারেজ হাইটটা বের করতে পারবেন সহজে। আর এই ফিগার আঁকা আপনারা কিন্তু অলরেডি শিখছেন বা জানেন। সার্ভিং এর রোডের অঙ্কগুলো প্রযুক্তিতে খুব ক্লিয়ারলি আছে বা বিভিন্ন বইয়ে আছে, সো আপনারা কিন্তু সবাই পারেন, জানেন। তাহলে এখান থেকে আমরা কিন্তু টোটাল এরিয়া পাইলাম। এবার টোটাল এরিয়া থেকে এই এরিয়াটা যখন বাদ দিই তো নেট ক্রস সেকশনের এরিয়াটা পেয়ে গেলাম। এটাই হলো আমাদের 52 নম্বরের অঙ্ক, যে আগুন লাগানো যে দুই ম্যাথের সলিউশনটা ছিল। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এটা মনে হইলো, তার পরবর্তীতে আমার জানার ঘাটতি থাকতে পারে, ভুল থাকতে পারে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আর কোনো কিছু যদি আপনাদের কাছে একটু সন্দেহ মনে হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি চেষ্টা করব এটা সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য। শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, আসলে এটা কি বলবো, খুব সহজ একটা শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করছে, কিন্তু এখানে লাস্টের দুইটা কথা তাড়াহুড়ায় এত চাপের মাঝে অনেকের মনে থাকে না। লাস্টের দুইটা কথা বলছে যে সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট কত আর এই বিন্দুতে ইনফ্লেকশন পয়েন্ট কত হবে। আপনার অবশ্যই সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট এখানে লিখে দিতে হবে এবং এই বিন্দুতে ইনফ্লেকশন পয়েন্টটা দেখাই দিতে হবে, বলে দিতে হবে। এই দুটো যদি না বলেন আপনি সম্ভবত 1 মার্ক করে 2 মার্ক এখানে কম পাবেন। পাওয়ার অস্বাভাবিক কিছু না, আবার টিচার যদি উদার মন হয় সে বলতে, কারণ আপনার ইন্ডিকেট একদম ডিরেক্টলি ইন্ডিকেট করে দিতে হবে। তাহলে এখানে এই সাপোর্ট হতে ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে কত দূরত্বে, দেখেন এই যে আমরা এখানে বের করবো ইনফ্লেকশন পয়েন্টটা। এখানে আমার মনে হয় শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট এটা কাউরেই বুঝতে হবে না, একদম এর সাথে সহজ শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট হইতে পারে না। এখানে মুভমেন্ট দিচ্ছে এই বিন্দুতে 42 মিটার দূরত্ব নিয়ে করতেছে, ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, আরসিটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে 4 মিটার দূরত্ব নিয়ে, আর এই 20 কিলো নিউটন 6 মিটার দূরত্ব নিয়ে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, এখান থেকে আমরা আরসি পাচ্ছি। তাহলে এই আর এ এবং আরসি এর সামেশন হবে এটার ফুট আগত লোডগুলো 40 এবং 20। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আর এ পাচ্ছি, তাহলে এই মানে আরসি পাচ্ছি। এখন আর আমরা ভার্টিক্যাল লোডের সামেশন কি জানি, এর উপর আগত সব মানে অর্থাৎ যে দুটো সাপোর্টের যে লোড থাকবে সেটা টোটাল লোড, সেটা কীভাবে আসে সেটাও আমি কিন্তু অনেক সময় বলি আপনাদের, হ্যাঁ। সেটা আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স দিয়ে করবো। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আমি যদি উপর পজিটিভ ধরি, মূলত কীভাবে আসে আর এ প্লাস আর বি ইকুয়াল টু মোট লোড সেটা শিখে রাখেন, হ্যাঁ। তাহলে উপর দিকে এখানে দেখেন আর এ কোন দিকে যাচ্ছে, এই আর এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, তাহলে আর এ পজিটিভ যেটা আমি উপরের দিকে যাচ্ছে, 40টা নিচের দিকে আসতেছে কারণ 40 নেগেটিভ, আবার আরসিটা উপরের দিকে যাচ্ছে তার মানে আরসি পজিটিভ। এই দেখেন 20টা কিন্তু নিচের দিকে নামতেছে তার মানে 20টা নেগেটিভ, ইকুয়াল 0। একটু খেয়াল করেন তো, এখানে আমরা ভার্টিক্যাল আমরা যা কিছু করি সাম্যাবস্থার 3টা শর্ত দিয়েই কিন্তু করি, সাম্যাবস্থার শর্তের বাইরে কিন্তু আমরা যাই না। তাহলে 40 + 20, আর এই 40 + 20কে আমরা বলি টোটাল লোড। সেই জন্য আমরা অলওয়েজ বলি যে রিঅ্যাকশনের যোগফল সবসময় টোটাল লোডের সমান হয়। কিভাবে আসছে আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি এবার আর এর মান যদি পাই তাহলে আরসির মান ইজিলি পেয়ে যাচ্ছি, ঠিক না। তাহলে আর এ পেলাম, আরসি পেলাম। এবার আমরা যে ইনফ্লেকশন পয়েন্ট বের করার সিস্টেমটা একটু খেয়াল করেন। ইনফ্লেকশন পয়েন্ট কাকে বলে, ইনফ্লেকশন পয়েন্টের সংজ্ঞাটাও আমার খুব সন্দেহ আছে এবং ডেঞ্জারাস পয়েন্টের সংজ্ঞা নিয়ে আমার বইয়ের সংজ্ঞার সাথে আমার দ্বিমত আছে। যেমন ডেঞ্জারাস পয়েন্ট কোনটা, সেটা হচ্ছে যে বিন্দুতে বইগুলো বলছে যে বিভিন্ন যে গাইড বইগুলো, বই তো না, গাইড বইগুলোতে বলছে যে হচ্ছে যেখানে শেয়ার ফোর্স তার চিহ্ন পরিবর্তন করে। ভাই শেয়ার ফোর্স কিন্তু একটু খেয়াল করেন এখানেও চিহ্ন পরিবর্তন করছে। তো আমার সংজ্ঞাটা হচ্ছে যেখানে শেয়ার ফোর্স চিহ্ন পরিবর্তন করবে এবং শেয়ার ফোর্সের মান যেখানে 0 হবে সেই পয়েন্টটাকে বলবো আমরা ডেঞ্জারাস পয়েন্ট অথবা বিপজ্জনক সেকশন। আবার যেখানে বেন্ডিং মোমেন্ট চিহ্ন পরিবর্তন করবে আবার সেখানে বেন্ডিং মোমেন্টের মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি হ্যাঁ ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট, আর সেটা হচ্ছে আমাদের কি বা কন্ট্রাপ্লেক্সার পয়েন্টও বলা হয়, যদিও ইনফ্লেকশন কন্ট্রাপ্লেক্সার পয়েন্টের মধ্যে একটা তফাৎ আছে নাকি। তো আমরা ওইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই পরে কোনো এক সময় করবো না ইনশাআল্লাহ। তো এখানে যেটা হচ্ছে আমার একটু খেয়াল করেন, আমি এটা যদি এক্স ধরি, টোটাল দূর হচ্ছে 2 মিটার, তাহলে 2 থেকে যদি আমি এক্স বাদ দিয়ে এই অংশটুকু হচ্ছে 2 - x মিটার। তাহলে এই সিমিলার ট্রায়াঙ্গেল অনুসারে আমরা কি লিখতে পারি, সিমিলার ট্রায়াঙ্গেল অনুসারে আমরা লিখতে পারি এই ভূমিভাগ এই যে লম্ব যেটা বা উচ্চতা যেটা, তাহলে x/20 ইকুয়াল টু, তাহলে এটার ক্ষেত্রে হতে কত হবে 2 - x/40, ক্যালকুলেশন করলে x এর মান হচ্ছে 0.67 মিটার। তাহলে এ সাপোর্ট হতে এতটুকু হচ্ছে 2 মিটার আর x এর মান হচ্ছে 0.67 মিটার, 2.67 মিটার দূরত্বে। আর 54 নম্বর অঙ্কটা যেটা ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভয়েড রেশিও দেওয়া আছে 0.75 এবং 0.40, বলছে যে এদের একটা বাঁধ নির্মাণ করা হলো। বাঁধের আর্দ্র ঘনত্ব, আর্দ্র ঘনত্ব ভাই বলতে কি দেওয়া আছে জানেন, আর্দ্র ঘনত্ব বলতে আমরা গামা, যেটা বাল্ক ইউনিটয়েড বলা হয়, বা আমার বাজারে কিন্তু অলরেডি আমার শিটগুলো পাওয়া যাচ্ছে, যদি এটা ফানি ইউনিয়ন বোর্ড উপলক্ষে অনেকে মনে করে, বিশেষ করে ফানি ইউনিয়ন বোর্ড প্লাস পিএইচবি উপলক্ষে আমি তৈরি করছিলাম। তো ইঞ্জিনিয়ার্স বুক হাউস 2
পরবর্তীতে আবার এই জব কোচিং সামনে আলামিন ফটোকপিতে গেলে আমার শিটগুলো পাওয়া যাবে। সেটা হচ্ছে একদম খুবই উপকারী হবে আপনাদের, বিশেষ করে ফিজিসিবিতে খুবই উপকার হবে। যতটুকু অ্যানালাইসিস করলাম যে সুন্দরবনে প্রায় এখান থেকে 7 থেকে 8টা আসছে, কোলফাওয়ারও 7 থেকে 8টা আসছে, আমার ওই শিট থেকে অনেকগুলো কপি পেস্ট আসছে। তো চাইলে আপনারা ইঞ্জিনিয়ার্স বুক হাউস 2-তে গিয়ে আমার এই শিটগুলো কালেক্ট করতে পারেন। হ্যাঁ, নামমাত্র মূল্যে ছেড়ে দেওয়া হয়েছে আপনাদের উদ্দেশ্যে, সেখানে কিন্তু খুব ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ফিজিসিবির জন্য অনেক উপকার হবে আপনাদের, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। তো এখানে গামার মান দেওয়া আছে, ইমেক্স দেওয়া আছে, মিনিমাম দেওয়া আছে, ওমেগার মান দেওয়া আছে, জিএস দেওয়া আছে, আমাদের ডিআর চাইছে। আমরা প্রথম আমাদের দরকার কি এই ডি গামা, অর্থাৎ রিলেটিভ ডেন্সিটি ই ম্যাক্স মাইনাস ই বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। আমাদের এই ভয়েড রেশিওটা বের করার জন্য যত কাজ করতে হবে, তো এই ভয়েড রেশিও বের করার জন্য আমরা সূত্র জানি কি, গামা ডি ইকুয়াল টু জি গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। তাহলে এই গামা ডিটা বের করতে হবে আগে। গামা ডি বের করার জন্য আমরা গামা ইকুয়াল টু জানি গামা ডি ইনটু 1 প্লাস ওমেগা। তাহলে ক্যালকুলেশন করলে গামা ডি এর মান পেয়ে গেলাম, গামা ডি এর মান বসাই দিলে ই এর মান পাইলাম, ই এর মান বসাই দিলে আমাদের আসতেছে 0.214। তো এখানে একটু কোশ্চেন আমি বুঝার কারণে আমি যতটুকু ফর স্টুডেন্টের কাছে শুনতে পেলাম, এখানে সম্ভবত 112 দেওয়া আছে, পার্সেন্টেজ মনে হয় 12%। আমি কোশ্চেন ঝাপসা দেখার কারণে ধারণা করে লিখছি এখানে 111। তো এই অনুসারে আপনারা, আমি তো ফরম্যাটটা শিখাইছি, আপনারা ফরম্যাট অনুসারে যেটা আসে রেজাল্ট সেটাই হবে। আর এই যে একটু শিখে রাখেন, গামা রিলেটিভ ডেনসিটির মান যদি 0 থেকে 1/3 এর ভিতরে হয় তাহলে সেটাকে বলা হয় লুজ স্যান্ড, আর গামা ডি এর মান যদি 1/3 থেকে যদি 2/3 এর ভিতরে হয় তাহলে সেটাকে বলা হয় মিডিয়াম ডেন্স স্যান্ড। বা সয়েল ক্ষেত্রে সয়েলের হিসাব নিকাশ আসবে, এখানে যেহেতু সয়েলের ব্যাপার আছে এখানে স্যান্ডের জায়গায় সয়েল হবে। হ্যাঁ, এখানে স্যান্ডের জায়গায় সয়েল হবে যেহেতু সয়েলের হিসাব নিকাশ। আর 2/3 থেকে যদি 1 পর্যন্ত হয় সেটাকে আমরা বলবো ডেন্স স্যান্ড। তো আমরা সাধারণত আমাদের এখানে জানতে চাইছি এটা কম্প্যাকশন করা যাবে কিনা। হ্যাঁ, কম্প্যাকশন লুজ স্যান্ডের ক্ষেত্রে আমরা লুজ স্যান্ড, এটা একদম লুজ স্যান্ড হলে সেটা কম্প্যাকশন করেও আমরা মনে হয় সুবিধা পাবো না। মিডিয়াম স্যান্ড বা ডেন্স স্যান্ড এগুলোকে যদি আমরা কম্প্যাকশন করতে পারবো সেখানে সেটা কম্প্যাকশনের জন্য উপযোগী। মানে লিখবো যে যেহেতু, এই যে আমি লিখছি যেহেতু আমরা জানি কি ডি গামার মান যদি 1/3 থেকে 2/3 এর ভিতরে হয় তাহলে এটা হচ্ছে মিডিয়াম ডেন্স স্যান্ড, মিডিয়াম ডেন্স সয়েল। আর মিডিয়াম ডেন্স সয়েল হলে এটা আমাদের কিসের জন্য, কম্প্যাকশনের জন্য গ্রহণযোগ্য। এটাই উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া। আশা করি ক্লিয়ার। এবার 55 নাম্বার লাস্ট কোশ্চেন ছিল, এটা একদম কপি পেস্ট, প্রযুক্তি কপি পেস্ট সবই দেওয়া আছে। তবে মজার ব্যাপার হচ্ছে ভাই এখানে আপনাদের চেক করতে হবে, এমসি যেমন চেক করতে হবে পরবর্তীতে আবার এমএসও চেক করতে হবে। অর্থাৎ এরকম লিখতে হবে এমএস ইকুয়াল টু এস এফ এস জেডি। আমি এটা দেখাই নাই কারণ কি এই এমএস এর মান হবে 900, কারণ ব্যালেন্স কন্ডিশনে স্টিলের জন্য মোমেন্ট যা, কংক্রিটের জন্য মোমেন্ট তার। আর স্টিলের পরিমাণ দেওয়া আছে 2.21, এফএস এর মান দেওয়া আছে আমাদের কত, এফএস এর মান দেওয়া আছে 20 কেএসআই, জে এর মান পাইছি 0.88। এখান থেকে আমরা ডি পাবো, তাহলে এখান থেকে ডি পাইলে এই ডি এর মাধ্যমে আবার বি পাবো। এবার আবার এই ডি এর মাধ্যমে আবার কাভারিং সহ আমরা এইচ পাবো। আমরা যেহেতু এটা ওরা এইচ দ্বারা প্রকাশ করছে তাহলে এটা হবে ডি প্লাস কাভারিং দেওয়া আছে 3.5 ইঞ্চি। তাহলে আলটিমেটলি আমরা সাইজ পাবো, তখন এখান থেকে একটা সাইজ পাবো হচ্ছে বি ইন্টু এইচ, মান বসাই দিলেই হবে। এখন কথা হচ্ছে এই দুইটা থেকে যেহেতু স্টিলের পরিমাণ দেওয়া আছে দুইটাই চেক দিব, কিন্তু দুইটা চেক দিলেও আলটিমেটলি আপনার সাইজ অফ বিমটা কিন্তু এটা থেকেই আসতেছে, যার কারণে আমি এটা দেখাই নাই। এটা মানে অর্থাৎ মানে এত চাপের মধ্যে আপনারা ছিলেন, আপনাদের যদি আরও চাপ দেই ভাবলাম ব্যাখ্যার সময় বলে দিব, এই জন্য ব্যাখ্যার সময় বলে দিলাম। মূল কথা এই অ্যান্সার হবে এটাই এমসি দ্বারা যেটা আসে। সো ভয় পাওয়ার কারণে যারা এমসি দ্বারা অ্যান্সার করছেন তাদেরটা হবে। তবে যেহেতু স্টিল দেওয়া আছে এমসি এবং এমএস থেকে দুইটা সাইজ বের করে অ্যাকসেপ্টেবলটা দিব। আশা করি সবাই ক্লিয়ার। মোটামুটি এই ছিল আমাদের বাংলাদেশ ফানি ইউনিয়ন বোর্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল 2020 কোশ্চেন সলিউশন। সো আমি চেষ্টা করছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমরা হচ্ছে আলোচনার মাধ্যমে শিখছি। হ্যাঁ, আপনাদেরও যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আবারও কোনো ইম্পর্টেন্ট টপিকস নিয়ে, সামনে বিবিএ এর পরীক্ষা আছে, আপনারা যদি চান বিবিএ এর জন্য আমি হয়তোবা আপনাদের একটা মনে করেন হয়তোবা সহযোগিতামূলক একটা মডেল নিব। আর আমরা যেটা হচ্ছে ফিজিসিবি উপলক্ষে আমি হয়তো কিছু মডেল নেওয়ার চিন্তা ভাবনা করব। হ্যাঁ, তবে ফিজিসিবির মডেলটা হয়তোবা
প্রিপেড সিস্টেমে হবে। বিবিএডটা হয়তো বা ফ্রি হবে বা ফাইনাল বোর্ডেরটাও ছিল ফ্রি। সেটা হচ্ছে কিছু পরিমাণ যদি পুরস্কারের ব্যবস্থা রাখি তাহলে পরীক্ষার্থীরা একটু মানসিকভাবে একটু স্ট্রং থাকবে। এটা আগের ফোর্সে কমেন্টসের ভিত্তিতেই ডিসিশন নেওয়া, তারপরেও এখনও ডিসিশন ফাইনাল নেই। হ্যাঁ, এডমিন ফাইনালের সাথে আলাপ করে ডিসিশন নিব ইনশাল্লাহ। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হবে পরবর্তী কোনো সময়ে। আপনাদের যদি পিজিসিবিতে ভালো করতে চান তাহলে ইঞ্জিনিয়ার রুহুল আমিন মানিকের শিট ইঞ্জিনিয়ার্স বুক হাউস 2-তে পাওয়া যায়, অথবা এসএই জব কোচিং এর সামনে আলামিন ফটোকপিতে পাওয়া যাবে, যোগাযোগ করে নিতে পারেন। আপনারা আশা করি অনেক বেশি উপকৃত হবেন আমার ওই শিটগুলো কালেক্ট করলে পিজিসিবির জন্য। যেটা যেমন বুয়েট প্যাটার্ন 2টা পরীক্ষা হয়েছে, 2টা প্যাটার্নেই আমার অলমোস্ট 80% কপি টু পেস্ট হয়েছে আমার শিট থেকে, যতটুকু ধারণা পাইলাম। তো আশা করি সবাই আমার এই যে আজকের আলোচনা থেকে অনেক বেশি উপকৃত হবেন। এই বলে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।